ভরা ভার্সিটির ক্যাম্পাসের মাঝখানে একটি ছেলেকে খুব মারধর করে চলছে একটি মেয়ে। ভার্সিটির স্টুডেন্ট কারো সাহস নেই এগিয়ে এসে থামানোর। মেয়েটি তার মতো করে ছেলেটিকে পিটিয়ে যাচ্ছে। ছেলেটি মার খেয়ে মাটিতে গড়াগড়ি করতে লাগলো। আশেপাশে সবাই শুধু আফসোস করছে, আজ বুঝি ছেলেটির প্রাণ এখানেই যাবে। কারো ক্ষমতা নেই বাধা দেওয়ার। যে দিবে সে জানে তার পরিণতি হয়তো এর থেকেও ভয়ানক হবে। তাই সবাই চুপচাপ দেখে যাচ্ছে। কেউ বা ভিডিও করে নিচ্ছে, কেউ বা ফটো তুলে যাচ্ছে, আবার কেউ বা এনজয় করছে এই মুহূর্তটাকে। বল, আর কখনো কোনো দিন মেয়েদের সাথে অসভ্যতামি করবি? বলে বেল্ট দিয়ে আবার আঘাত করলো। ছেলেটি কাতরাচ্ছে, মুখে বলার মতো অবস্থাতে নেই, শক্তিটুকু শেষ। প্রায় 20 মিনিট ধরে মার খাচ্ছে। কে কথা বলিস না কেন বল? আর কোনো দিন মেয়েদের গায়ে বাজে নজরে দেখবি? কোনো মেয়েকে ডিস্টার্ব করবি? কোনো মেয়ের দিকে লোলুপ দৃষ্টিতে ফেলবি বল? বলেই মেয়েটি এবার তার হিল জুতা দিয়ে ছেলেটির হাত ফিসিতে লাগলো। ছেলেটি চিৎকার করে উঠল, আপু আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ছেড়ে দিন, মরে যাচ্ছি, আর জীবনে এমন ভুল করব না। আপু প্লিজ ক্ষমা করে দিন, সব মেয়েকে মায়ের মতো দেখবো, কারো দিকে নজর দিব না, মাথা নিচু করে হাঁটবো, তবু আমায় ছেড়ে দিন, আমি আর মার নিতে পারছি না। মেয়েটি এবার ছেলেটির কলার ধরে উঠে দাঁড় করালো। তারপর একটি মেয়ের সামনে এনে ধাক্কা মেরে বলল, নে এবার ওর পা ধরে ক্ষমা চা, বল যে আপু ভুল হয়ে গেছে আমার দ্বারা, আপনি আমায় ক্ষমা করে দিন। যদি মেয়েটি তোকে ক্ষমা করে তবেই তোকে ছাড়বো, নয়তো। ছেলেটি এবার ভয়ে মেয়েটির সামনে থুবড়ে খেয়ে হাঁটু ভাঁজ করে দুহাত এক করে ক্ষমা চাইতে লাগলো। মেয়েটিও ভয়ে গলা শুকিয়ে গেছে, 7-5 না ভেবে ক্ষমা করে দিল ছেলেটির। মুখে হাসি ফুটে আসলো। জান বাছার যেভাবে পেরেছে অমনি উঠে দৌড়ে পালিয়েছে। কয়েকবার উষ্ট খেয়ে পড়েছিল, কিন্তু দ্বিতীয়বার পিছে ফিরে তাকানোর সাহস পায়নি। তো চলুন কি ঘটেছিল জেনে আসি। ভার্সিটির করিডোরে দিয়ে 5 বান্ধবী হেঁটে যাচ্ছে। এই ভার্সিটির গার্লস লিডার যে, সে সবার সামনে পকেটে 2 হাত রেখে স্যান্ডারফুট মুখে পুরে চিবোতে চিবোতে হাঁটতে লাগলো। তখন একটি মেয়ে দৌড়াতে দৌড়াতে ছুটে এসে ধাক্কা খেল। লিডার গার্লস মেয়েটিকে ধরে ভ্রু কুঁচকে ফেলল। আপু আমাকে সাহায্য করুন, আমার সাথে একটা ছেলে খুব বাজে বিহেভিয়ার করছে, আমার শরীরে বাজেভাবে টাচ করছে, আমাকে ওর হাত থেকে বাঁচান, দেখুন আমাকে কিভাবে বলছে। মেয়েটি হাত বাড়িয়ে দেখিয়ে কেঁদে দিল। মেয়েটি খুব ভয়ে আছে বুঝতে পেরে ওরা 5 বান্ধবী পেছনে চেয়ে দেখলো একটি ছেলে দৌড়ে এসে হাঁপাতে লাগলো। দেখলে মনে হচ্ছে মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠেছে। ছেলেটা ভেটকে বলল, আপু ও আমার গার্লফ্রেন্ড, আমার সাথে রাগ করেছে, তাই আমার থেকে পালাতে এই দিকে এসেছে, ধরতে গিয়ে এমনটা হলো। মিথ্যে বলছে আপু, আমি ওকে চিনি না, আজ প্রথম ভার্সিটিতে আসলাম, আর আমাকে একা পেয়ে একটা রুমে নিয়ে গেল। আর বলতে পারলো না। লিডার মেয়েটি এগিয়ে এসে ছেলেটির কলার ধরে টেনে ক্যাম্পাসের মাঝখানে নিয়ে ছেড়ে দিল। তারপর ছেলেটির কোমরের বেল্ট খুলে তা দিয়ে ইচ্ছে মতো মারতে শুরু করলো। ছেলেটি বারবার মিথ্যে বলে যাচ্ছিল, তাই মারটা বেশি পড়েছে। তারপর বাকি ঘটনা তো জানেনি কি হয়েছে। ভার্সিটির স্টুডেন্টদের ভিড় দেখে পেছন থেকে ম্যানেজমেন্টের রিয়াদ স্যার তেজি গলায় ধমকে বলে উঠল, এখানে হচ্ছেটা কি? তোমরা সবাই এভাবে ভিড় করে দাঁড়িয়ে আছো কেন? যার যার ক্লাসে যাও, ক্লাস আরম্ভ হয়ে যাচ্ছে, আর তোমরা স্টুডেন্টরা এখানে কি তামাশা দেখতে দাঁড়িয়ে আছো? স্টুডেন্টরা ভয়ে অনেকেই দৌড়ে চলে গেল, আবার অনেকে বলা বলে শুরু করে দিল। একটি মেয়ে পাশ থেকে বলেই উঠল যে, স্যার, মেরু আপু একটি ছেলেকে খুব পিটিয়েছে, ছেলেটির অবস্থা খুব খারাপ, যার জন্য সকল স্টুডেন্ট দাঁড়িয়ে থেকে দেখে যাচ্ছিল। এই মেয়েটা শুধরাবে না কোনোদিন, একে টাইট একজনই দিতে পারে। স্যার ঘড়ির টাইম দেখে বলল, আজ এত লেট করছে কেন? যেদিন স্যার লেট করে আসে ওই দিনই এই মেয়ে ভার্সিটি মাথায় করে ফেলে। এর বাপের জন্য কিছু বলাও যায় না, যদি বলেও তাহলেই হলো, চাকরি খাতাম। এইসব মেয়ের বাপের টাকায় পারেও বটে। স্যার তার কাজে চলে গেল। মেরু, আজ তো তুই ছেলেটাকে মেরেই ফেলছিলি, তোর মাঝে মধ্যে যে কি হয় বুঝি না, এত রাগ জেদ কেন রে তোর?
মাঝে মাঝে আমিও ভাবি ও এমন একরুক্ষ টাইপের কেন। ওর তেজ রাগ দেখলে আমি নিজেও ভয় পেয়ে যাই, সাহস থাকে না কথা বলার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছিস? আমাদের মেরুর ক্রাশ কিন্তু এখনো ভার্সিটিতে আসেনি। আজ এত লেট করছে যে। মেরুর এবার টনক নড়ল। সত্যিই তো, আজ তার ক্রাশ এখনো আসলো না। অন্যদিন তো খুব তাড়াতাড়ি এসে পড়ে। হাতের ঘড়ি দেখে নিল, 10টা 15 বাজে। তার মানে 15 মিনিট লেট করেছে, অথচ আসার নামই নেই। মেরু এবার ভার্সিটির গেটের দিকে চেয়ে রইল। এটা প্রতিদিন হয়ে আসছে। সেই মানুষটির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে বসে থাকবে, কিন্তু তার ক্রাশ বয় তাকে পাত্তা দেয় না, তবুও বেহায়াপনা করে বসে থাকবে। এই এই, ওই যে দেখ, স্যার চলে এসেছে। ইস, আজকে স্যারকে যা লাগছে না, একদম রসগোল্লার মতো। বলতে দেরি কেউ একজন এসে রাগান্বিত চোখে মুখ চেপে ধরতে দেরি হলো না। বাকি সবাই হা করে চেয়ে রইল মেরুর দিকে। ওরও থতমত খেয়ে গেছে, কারণ মেরুই মোয়ের মুখ চেপে ধরে আছে। এবার সবাই একটু ভয় পেয়ে গেল। তুই আমার ফ্রেন্ড বলে বেঁচে গেলি, নয়তো তোর মুখ আমি ভেঙে দিতাম। একবার বলেছিস, দ্বিতীয়বার ভুলেও যেন এসব কথা আমি না শুনি, নয়তো। মেরু ছেড়ে দিল। মৌ ভয়ে চুপ হয়ে গেল। মেরু খারাপ নয়, ওদেরকে অনেক ভালোবাসে, কিন্তু তার ক্রাশ বয়কে নিয়ে কেউ কিছু বললে তাকে খুন করতেও দুবার ভাববে না, সে বেষ্টু হোক বা অন্য কেউ। মেরু দূর থেকে এক পলক চেয়ে দেখে যাচ্ছে, মুখে হাসি ফুটে উঠল। কি সুদর্শন মায়াবী চেহারা, দেখলেই মেরু যেন দুনিয়ার সব কিছু ভুলে যায়, শুধু চেয়ে চেয়ে চোখ দিয়ে গিলে খাবে। মেরু এবার শানের ওপর থেকে টপকে নেমে এক দৌড়ে এসে সামনে দাঁড়ালো। স্যার, গুড মর্নিং। কেমন আছেন? আপনি আজ এতটা দেরি করে আসলেন যে? সে কখন থেকে আপনার জন্য অপেক্ষা করে যাচ্ছি। মেরু কথা শুনে সামনের ব্যক্তিটি ভ্রু কুঁচকে নিল। এ আর নতুন কি, তার ভার্সিটিতে এন্ট্রি নিতে দেরি, কিন্তু সামনে এসে হাজির হতে এই মেয়েটির একটুও সময় লাগে না। মেহরাব এবার বিরক্ত হয়েই বলল, Good morning. There was a lot of traffic jam, so it was late to come. উফ স্যার, আপনাকে বারবার বলেছিলাম যে কথায় কথায় আমার সাথে ইংলিশ বলবেন না। এটা আমার খুব অসহ্য লাগে। বাংলায় বলুন, কি বলছেন? মেহরাবের এবার আরো বিরক্ত লাগলো, তবুও দাঁতে দাঁত পিষে বলল, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই আসতে লেট হয়েছে। এটা সহজভাবে বাংলায় বললেই তো হয়, এত ইংরেজি ফুটান লাগে কেন? তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো আর কাকে কি বলছো। না স্যার, ভুলিনি। আপনি তো এই ভার্সিটির সবার ক্রাশ ইংলিশ টিচার, যাকে সবাই মন প্রাণ দিয়ে ভালোবাসে। দেখুন না, আমিও আপনার জন্য কত পাগল, অথচ আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না। মেরুন, তুমি স্টুডেন্ট আর আমি তোমার টিচার, সো তুমি এভাবে আমার সাথে বিহেভিয়ার করছো, এটা খারাপ দেখায়। আর তোমার বাবার টাকার গরম আছে বলে যা নয় তাই করে যাচ্ছ, কেউ কিছু বলছে না। তবে আমি কিন্তু তোমার বাবার হুমকিকে ভয় পাই না, তাই যত দ্রুত সম্ভব আমার থেকে দূরে থাকো। আমি ভালোর ভালো, খারাপের বহুত খারাপ। এবার মেরুর একটু রাগ হলো, তাই রাগে মেহরাবের কলার ধরে একদম কাছে টেনে নিল। কি বললেন আপনি? আমি টাকার গরম দেখাই? আমি আমার বাবাকে দিয়ে হুমকি চালাই? আমি এই ভার্সিটির লিডার গার্লস, আমি যা করি ভালোর জন্যই করি, আর করব, আলবাত করব। যে আপনার দিকে নজর দিবে তার চোখ উঠিয়ে মার্বেল গুটি বানিয়ে খেলবো। আমি আপনাকে বিরক্ত করব, আমি আপনাকে জ্বালাবো, সব আপনিও আমায় ঠেকাতে পারবেন না, বলে দিলাম। মেরুন, আমার শার্টের কলার ছাড়ো বলছি, ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ো বলছি। বলেই ঝাটকা দিয়ে সরিয়ে দিল মেরুকে। মেরু হাতে একটু ব্যথা পেল, তবুও টু শব্দ করেনি, উল্টো মুচকি হেসে আবার কাছে এসে কলার ধরে শার্টটি ঠিক করে দিল। এইদিকে রিয়াদ মেহরাবকে খুঁজতে খুঁজতে ওদেরকে একসাথে দেখে গলা খাকড়ি দিল। মেরু মেহরাব দুজনই সরে গেল। মেরু একবার মেহরাবের দিকে তাকিয়ে ওপরে দাঁত দিয়ে নিচে ঠোঁট কামড়ে মুচকি হেসে স্টাইল করে শীষ বাজাতে বাজাতে হেঁটে চলে গেল। মেহরাব মেরুর দিকে চেয়ে দুহাত দিয়ে শার্টের কলার ঠিক করতে লাগলো। স্যার, দিন দিন মেয়েটা কেমন যেন হয়ে যাচ্ছে, একদম ছেলেদের মতো লাইফস্টাইল, কাউকে ভয় পায় না, কাউকে না। যাও আপনার কথা শুনে, তাছাড়া একদম অরুণচণ্ডী মেয়ে। আজ কি হয়েছে জানেন?
মেহরাব কপাল কুঁচকে রিয়াদের দিকে চাইল, মানে বুঝালো যে কি হয়েছে বলতে। রিয়াদ আফসোসের সুরে বলল, আসলে একটু আগে একটি ছেলেকে নাকি খুব পিটিয়েছে, স্টুডেন্টরা বলল। কি বলছেন স্যার? এই মেয়েটা আজও মারপিট করেছে। আসলে এদের দ্বারা এমনই হবে। এরা ভার্সিটিতে পড়তে আসে না, এরা আড্ডা দিতে আসে। পড়াশোনাতে তো নেই, শুধু বাদরামি করে বেড়াবে। এদের বাবা মারাও যে কি করে এদের সহ্য করে, একটু কি শাসন করে না এদের? আমারও সেম কথা স্যার। যাই হোক, চলুন, প্রিন্সিপাল স্যার ডেকেছেন, আসুন তাড়াতাড়ি। চলুন। ওরও চলে গেল। তো চলুন ওদের পরিচয় পর্বটা সেরে নেই। মেয়েটির নাম মেরু ইবনে মোন্তাহার। দেখতে মাশাল্লাহ খুব সুন্দর, গায়ের রং উজ্জ্বল ফর্সা, গাঢ় কালো হরিণীর মতো টানা টানা চোখ, চিকন সরু ঠোঁট, ঠোঁটের পাশে কুচকুচে একটি তিল আছে। সবার প্রথম নজর ওখানেই আটকে যায়। হাসলে গালে টোল পড়ে। উচ্চতায় 5 ফিট 3। মেরুর বয়স 21 পড়েছে। মেরু সব সময় তার ব্রাউন কালার কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলি উঁচু করে ঝুটি করে বাঁধবে, আর ব্ল্যাক কোট ব্ল্যাক জিন্স পরতে খুব ভালোবাসে। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দিয়ে রাখবে, একদম মাফিয়া গার্লসের মতো দেখতে লাগে। সবার নজর যেন ফেরাতে দায় হয়ে যায়। ভার্সিটি ছেলেদের ক্রাশ। কত শত প্রতিদিন তার কাছে লাভ লেটার আসে, সে কিন্তু কাউকে পাত্তা দেয় না। ভীষণ জিদ্দি, রাগী, চঞ্চল, মিষ্টি মেয়ে, বাবা মায়ের আদরের সন্তান। এখন সে একাই। মায়ের নাম তাহরিনা বেগম, বাবার নাম সিদ্দাতুল ইবনে সাকত হাসান। মেরুর বাবা এই এলাকার চেয়ারম্যান, যার জন্য কেউ একটু কিছু বলতে পারে না। আর এই ভার্সিটি মেরুর বাবারই, তাই মেরুকে ভার্সিটির কেউ কিছু বলতে পারে না, সবাই ভয় পেয়ে চলে। ডাক নাম মেরু, সবাই মেরু বলেই ডাকে। এবার সে অনার্সের 2য় বর্ষের সায়েন্সের ছাত্রী। তবে হ্যাঁ, মেরুর এক বোন ছিল, নাম মেহরুন ইবনে মুস্কান। কোনো এক কারণে সে মৃত, বাকিটা পরে জানতে পারবেন। অন্যদিকে যে ছেলেটির কথা হলো, সে আপনাদের খুবই প্রিয় নায়ক মেহরাব চৌধুরী। যেমন দেখতে হ্যান্ডসাম, তেমনই তার চেহারা। উচ্চতা 6 ফিট, গায়ের রং ফর্সা, আর চোখের মণি নীল আবরণে, যে কেউ প্রেমে পড়তে বাধ্য। তাই ভার্সিটির মেয়েদের ক্রাশ। কিন্তু মেরুর জন্য কেউ চোখ তুলেও তাকাতে পারে না মেহরাবের দিকে। কেউ যদি নজর দেয় তবে তার অবস্থা খারাপ হয়ে যায়, মেরুর সাথে সাথেই শাস্তি দিয়ে দেয়। মেহরাবের বয়স 28-এর কোঠায়। এবার বাইরে থেকে মাস্টার শেষ করে দেশে এসেছে, আর এসে মেরুদের ভার্সিটিতে ইংরেজি টিচার হয়ে জয়েন করেছে। 4 মাস হলো। বাবা মায়ের প্রথম সন্তান। ছোট্ট একটি বোন আছে, নাম তার শিখা, এবার ক্লাস 2-তে পড়ে। মায়ের নাম তাহসিনা বেগম, বাবার নাম ইকবাল চৌধুরী। নিজেদের বিজনেস আছে, বাকিটা পরে জানা যাবে। তো চলুন গল্পে ফেরা যাক। মেরু বেঞ্চে হেলান দিয়ে মাথায় পেছনে 2 হাত রেখে কি যেন ভাবতে লাগলো। ঠিক তখনই ক্লাসে মেহরাব ঢুকলো। স্টুডেন্ট সবাই দাঁড়িয়ে পড়েছে, কিন্তু মেরু এখনো বসে আছে অন্যমনস্ক হয়ে। মেহরাব মেরুর দিকে চেয়ে রাগ হলো। সবার সামনে তাকে অসম্মান করছে মেয়েটি। স্টুডেন্ট সবাই মেহরাবের দিকে হা করেই চেয়ে আছে, আর যেন মেহরাবকে বেশি স্মার্ট কিউট লাগছে। মেরুন কালারের শার্ট, তার সাথে ব্ল্যাক জিন্স, চিকন ঠোঁট, আর সবচেয়ে সুন্দর ওই নীল চোখের মণি, যেটাতে মেয়েরা 1000 বার ঘায়েল হয়। পারে না মেহরাবকে সবাই টেনে হিচড়ে নিজের কাছে বেঁধে রাখতে। টিচার বুঝি এত সুন্দর হয়? আবার ভার্সিটির স্টুডেন্ট ছেলেরা মেহরাবকে দেখতে পারে না, কারণ সব মেয়েরা যদি টিচারের প্রেমে পড়ে যায় তো তাদের কি হবে? তাই ছেলেরা মেহরাবকে দেখলে মুখ ভাঙল, পাছের মতো করে ফেলে। মেহরাব এবার হাতের ডাস্টারটা নিয়ে মেরুর সামনে বেঞ্চে ফিকা দিল। সাথে সাথে মেরু লাফ দিয়ে উঠে এদিক ওদিক চেয়ে দেখতে লাগলো কি হচ্ছে। স্টুডেন্ট সবাই হেসে দিল। মেরু ওদের দিকে কটমট চোখে চাইতে সবাই থেমে গেল। Hey you, how dare you sit like this? The teacher in the class actually has to salute. You don't have such manners. মেহরাবের ধমকে পুরো স্টুডেন্ট সাইলেন্ট হয়ে গেল। এদিকে মেরুর কোনো আসে যায় না। তার মনে হচ্ছে এই মুহূর্তে মেহরাবের মাথা ফাটাতে, কারণ সে বারবার বলেছে তার সাথে এত ইংলিশ ফুটাইতে না, অথচ বলদটায় শোনার পাত্র নয়, হুদাই কথায় কথায় ইংরেজি ছাড়ে। এই রে, তুই কি জানিস না তোর কিউট মেরু ইংরেজি বোঝে না? বাচ্চা মেয়ে, থুরি না, বাংলা বলবি। কেন এত ইংলিশ ছাড়স?
এসব মনে মনে মেরু আড়াচ্ছে। এদিকে মেহরাবের আরও রাগ হলো, তবে কিছু বলল না। সে সকল স্টুডেন্টের উদ্দেশ্যে বলল, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? Yes, sir. We are all good. You are fine, sir? ইয়েস, আই এম ফাইন। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। তারপর মেহরাব ক্লাস শুরু করে দিল। স্টুডেন্টরা সবাই মনোযোগ দিয়ে মেহরাবের প্রতিটা কথা শুনতে লাগলো, কারণ তাদের কাছে এই ক্লাস করতে বোরিং লাগে না। উল্টো মন চায় সারাদিন বসেই মেহরাবের কথা শুনতে। অন্য টিচারদের কথা শুনলে গা গুলিয়ে যায়, মন চায় তাদের টাক মাথা ফাটিয়ে দিতে, কিন্তু এর কথা শুনলে প্রেমের জোয়ারে ভাসতে ইচ্ছে করে। মেরু একবার আশেপাশে চেয়ে রেগে গেল, কারণ মেহরাবের পড়ায় মনোযোগ কম দিচ্ছে, কথা বেশি গিলছে। তাই মেরু উঠে বেঞ্চে হাত দিয়ে বাড়ি মারল। পুরো ক্লাসের স্টুডেন্টরা এবার মেরুর দিকে চাইলো। মেহরাব নিজেও কথা বন্ধ করে মেরুর দিকে চাইলো। মেরুন, হোয়াট ডাজ অল দিস মিন? ইউ ডোন্ট সি আই এম টেকিং ক্লাসেস? হোয়াই ডিড ইউ মেক দ্য সাউন্ড? আরে রাখেন আপনার ইংরেজি, আমি 100 বার শব্দ করে উঠব। ওরা আপনার দিকে এইভাবে চেয়ে আছে কেন? আর আপনিও এভাবে মেয়েদের মতো করে সেজে গুজে ভার্সিটিতে আসলেন কেন? আপনি জানেন না সবাই আপনার পড়ায় কম মনোযোগ দেয়, আপনাকে দেখে বেশি, তবু এত সেজে আসার মানে কি? কালকের পর থেকে আপনি মুখে মাস্ক পরে আসবেন, নয়তো এই মেরু কি করে বসবে ভাবতেও পারবেন না। বলেই মেরু রাগের মাথায় বেঞ্চে লাথি দিয়ে গটগট করে বেরিয়ে গেল। এইদিকে মেহরাব সহ বাকি স্টুডেন্ট সবাই হা করে চেয়ে আছে। মেহরাব ভাবছে, এই মেয়েটার মাথাটা ঠিক আছে? ক্লাসে সকল স্টুডেন্টের সামনে কি সব বলে গেল। স্টুডেন্টরা এবার মেহরাবের দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে। মেহরাবের একটু আনইজি ফিল হচ্ছে, তাই আর একটা কথা না বলে সোজা স্টুডেন্টদেরকে বাই বলেই চলে গেল। মেরু রেগে মেগে ক্যাম্পাসের এক সাইডে পুকুর পাড়ে বসে রইল। এটা মেরুর স্বভাব। যখন মেরু বেশি রাগ হয় তখন এই পুকুরের পাশে এসে বসে। কেমন যেন স্বচ্ছ পানি দেখলে একটু হলেও মন ভালো হয়ে যায়। পুকুরের পাশে খুব বড় একটি শিউলি গাছ আছে। এই গাছটি মেরুর ভীষণ পছন্দের। যখন ফুল ফোটে তখন মেরু ফুল কুড়িয়ে গলায়, মালায়, হাতের জন্য বালা এসব বানিয়ে পরে ফেলে। আজও গাছে শিউলি ফুল ফুটেছে। মেরুর মন মুহূর্তেই ভালো হয়ে গেল। উঠে এসে ফুল ঘোরাতে লাগলো। আর পছন্দের ফুলের মধ্যেই এই একটা ফুল গাছ। মেরু একটা একটা করে ফুল তুলতে লাগলো। হঠাৎ করে সামনে কেউ একজন এসে দাঁড়ালো। মেরু পা দেখে বুঝতে পেরেছে কে হতে পারে, তাই উপরে না তাকিয়ে মুচকি হেসে বলল, আমি জানতাম যে আপনি আসবেন, কিন্তু আপনার প্রেয়সীর মন ভালো নেই, না এসে কি পারা যায় বলুন? তোমার কি মনে হচ্ছে না তুমি নিজেকে নিয়ে বেশি ভেবে যাচ্ছ? সবার সামনে ওভাবে আমাকে ছোট করে চলে আসলে কোন সাহসে? আমার সাহস বরাবরই একটু বেশি ক্রাশ, জানো। বাইদা রাস্তা, আপনি কি আমাকে দেখতে এসেছেন আমি কি করছি? তেমন কিছুই না, তুমি আমার স্টুডেন্ট। আমি তোমাকে বলতে এসেছি আমার ক্লাসে আর কখনো কোনোদিন যদি এভাবে বের হয়ে চলে আসো তো আমি তোমার কি অবস্থা করব তুমি কল্পনাও করতে পারবে না মেরুন। কারণ তুমি যথেষ্ট জ্বালিয়ে যাচ্ছ আমাকে। শুধু তোমার জিদের জন্য কিছু বলছি না, বাট রিমেম্বার আই ওয়ন্ট গিভ ইউ এ সেকেন্ড চান্স। বলে সেখান থেকে মেহরাব চলে গেল। মেরু রাগে জিদ্দি ফুলতে লাগলো। সেও সোজা ভার্সিটি থেকে বেরিয়ে আসলো। পেছনে ওর বেস্টু তিন্নি রিয়া এত ডাকলো, কিন্তু কোনো পাত্তা দিল না। সোজা বের হয়ে গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলো। তার মাথাতে এতই রাগ যে কিভাবে গাড়ি চালাচ্ছে মেরু নিজেও জানে না। হঠাৎ করে সামনে একটি রিক্সার সংঘর্ষ লেগে রিক্সাটা পড়ে গেল। মেরুর এবার হোঁশ আসলে সে তড়িঘড়ি করে নেমে রিক্সাটার কাছে এসে লোকটাকে ধরে উঠালো। সরি, আই এম এক্সট্রিমলি সরি আঙ্কেল। বেশি ব্যথা পেয়েছেন? আমি আসলে দেখতে পাইনি। চলুন আপনাকে হসপিটালে নিয়ে যাই। না না মা, আমি ঠিক আছি। একটু লেগেছে, আর কি সমস্যা নেই, ঠিকও হয়ে যাব। না আঙ্কেল, এইভাবে বললে তো হবে না। আমি যেহেতু আপনাকে ব্যথা দিয়েছি সেহেতু আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। কোনো কথা নয়, আসুন আপনি আমার সাথে। এই বলে মেরু লোকটিকে নিয়ে হসপিটালে চলে গেল। অপর পাশে একজন খুব মনোযোগ দিয়ে মেরুর কাহিনী দেখে গেল আর রহস্যময় একটি হাসি দিয়ে সেও তার গন্তব্যে চলে গেল। মেরু মামুনি, কি করছো? কি হয়েছে? মামামকে বলো। তুমি এত রেগে আছো কেন? আমার মামুনিটা এভাবে তোমার পছন্দের সবকিছু ভেঙে ফেললে আবার কোথায় পাবে বলো? আমার লক্ষ্মী মামুনি, আসো মায়ের কাছে এসে ঠান্ডা মাথায় বসো।
মাম্মা, তুমি আমাকে বাধা দিও না। আমার ইচ্ছে করছে সবকিছু ভেঙে তছনছ করে দিতে। কেন 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 বোঝে না আমাকে? আমি যে তাকে এত ভালোবাসি, কেন সে বোঝে না? আজ আমাকে কি বলে গেল, দ্বিতীয়বার চান্স দিবে না। এই মেরুকে থ্রেট করে গেল। এই মেরু আজকের পর থেকে ওকে আরো বেশি জ্বালাতন করবে। দেখি ও কি করে আমার সাথে। আমি ছাড়বো না কোনোদিন, ওকে ছাড়বো না, আরো বেশি বিরক্ত করব। মেরু হাতে একটি ফুলদানি নিয়ে ড্রেসিং টেবিলে ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যেই ভেঙে আয়নায় নিচে ছড়িয়ে ছিটিয়ে রইল, আর খণ্ড খণ্ড আয়নায় তেজি মেরুর চেহারা ভেসে উঠল। মেরু রাগে ফুঁসছে যখন চোখগুলো লাল টকটকে হয়ে আছে। তাহরিনা বেগমের মাথায় কিছুই ঢুকছে না, তার মেয়ে কি সব বলে যাচ্ছে, কিন্তু সে এটা ভালো করে জানে এই রাগ একমাত্র একজনই থামাতে পারে। তাই কল লাগালো তাকে। মামুনি, এবার একটু শান্ত হও, আসো মাম্মার কাছে আসো। তাহরিনা গিয়ে মেয়েটাকে খাটে বসিয়ে দিল, তারপর জল এনে খাইয়ে দিয়ে মাথায় হাত বুলাতেই লাগলো। তখনই তাড়া দিয়ে সাকাওয়াত হাসান রুমে ঢুকলেন। আমার মায়ের কি হয়েছে? আশেপাশে তাকিয়ে দেখে রুমের অবস্থা খুব খারাপ, নাজেহাল করে ছেড়েছে, সবকিছু নিচে পড়ে আছে। সাকাওয়াত খুব সাবধানে পা রেখে ভিতরে আসলেন, তারপর বললেন, মেরুমা কি হয়েছে? বাবাকে বলো এই যে বাবা চলে এসেছে। এবার বলো কে আমার মেয়ের সাথে বেয়াদবি করেছে, কে আমার মেয়েকে কষ্ট দিয়েছে। তুই একবার নামটা উচ্চারণ করো, ওকে আমি তোমার পায়ের ধারে ফেলে খুন করব। বাবা বলেই বুকে পড়লেন সাকাওয়াত, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেরুর মা কি হয়েছে আমার মেয়েটার? এভাবে কাঁদছে কেন? আমার মেয়ের চোখের জল জানো না আমি দেখতে পারি না? বলো কি হয়েছে? তোমার মেয়ে আমাকে বলেনি, তুমি ছাড়া কি ওকে ঠান্ডা করা যায়? সে কখন থেকে জিজ্ঞেস করেই যাচ্ছি, বলছে না। উল্টো সব জিনিসপত্র ভেঙে তছনছ করে দিল। বাইরে থেকে এসেই এমন করছে, রাগ নিয়ে বাসায় ফিরেছে। তোমার জন্য মেয়েটা দিন দিন জেদি হয়ে উঠছে। বড় হচ্ছে, একটু বুঝাও, তা না উল্টো লাই দিয়ে মাথায় উঠাও আরো। এভাবে কেন বলছো? আমার মেয়ে যা খুশি তাই করে বেড়াবে। কার এত বড় সাহস আমার মেয়ের চোখের জল ফেলানোর? আমার মেয়ে সব কিছু ভেঙে শেষ করে দিবে, লাগলে আমি আবার নতুন করে কিনে দেব। আমি চেয়ারম্যান, আমার কি কম আছে? এটার জন্যই তো সবকিছু। টাকায় সবকিছু হয় না, বুঝলা? এখন শোনো, মেয়েকে ঠান্ডা করে দুপুরের খাবার খেতে এসো। তাহরিনা চলে গেলেন, আর দুটো সার্ভেন্টকে পাঠিয়ে দিল সবকিছু পরিষ্কার করে দিতে। মা আমার বাবাকে বলো কি হয়েছে, বাবা দেখবে সব ঠিক করে দেবে। মেরু ভাবতে লাগলো মেহরাবের কথা, যদি ওর বাবাকে বলে দেয়, মেহরাব যদি কিছু করে ফেলে, না বলা যাবে না, সে নিজেই যা করার করবে। তার মেহেরকে কিছুতে সে কষ্ট পেতে আঘাত পেতে দেখতে পারবে না। তাই মেরু ন্যাকা কান্না অফ করে এবার বলল, বাবা কেউ কিছু বলেনি আমায়, এমনি রাগ হচ্ছিল, বোরিং লাগছিল। তুমি তো জানো তোমার মেয়ে খিদে পেলে মাথায় রক্ত উঠে যায়, তাই আর কি। মেরুর কথা শুনে সাকাওয়াত হা হা করে হেসে উঠল। মেরু একটু দম নিল যে বাবা বুঝতে পারেনি। তাই তো, আমার মেয়ে এখনো কোনো না খাওয়া, এটা তো ভীষণ অন্যায়। চলো বাবা মেয়ে কঞ্জি ডুবিয়ে খাবো। সাকাওয়াত মেয়েকে নিয়ে ডাইনিং এ চলে আসলো। মামা তুমি তখন বাবাকে কি বুঝিয়েছো? তুমি কিন্তু আমাকে উপর দিয়ে ভালোবাসো, মন থেকে একটু ভালোবাসো না। যা বাসো বাবাই বাসে। তুমি শুধু বাবাকে পচা কথা শিখিয়ে দাও। আমি কি বেশি জিদ করি? আমি তো একটুখানি তেজ দেখাই। জিদ তেজ কি এক হলো বলো তো বাবা? তাই তো মেরুর মা, আর কখনো এসব কথা আমাকে বলবে না, বুঝলে? আমার মা অনেক ভদ্র শান্ত, এমন মেয়ে আর কয়জনের কপালে জুটে। লক্ষ্মী এক মামুনি আমার। তাহরিনা আর কি বলবে, এদের বাবা মেয়ের আদিক্ষেতার মাঝে মাঝে নিজেকে ভুলে যায় সে যে আজও এদের মাঝে আছে। এরা এক হলে তাহরিনাকে আর তাদের মনে থাকে না। বাসবো না ভালো, মেয়েকে বলে তাকে কিনা তার বাবাই ভালোবাসে। আর আরে বাসুক বাসুক, তাতে আমার কি? যখন আমাকে ভালোবাসতে আসবে তখন আমিও বলবো একদম ছুবে না তোমার মেয়ে, আর তুমি আমার শত্রু, কাছে আসলে একদম মেরে দেবো। তাহরিনা সাকাওয়াতকে মনে মনে ইচ্ছে মতো বকছে, এর জন্য তার মেয়ে তাকে এমন কথা বলে। এইদিকে বাবা মেয়ের
কি যে গল্প আর হাসাহাসি। তাহরিনা মুখ ভেঙচিয়ে রান্নাঘরে চলে গেল পায়ে শান্তি। এইদিকে মায়ের এমন হিংসুটে কাণ্ড দেখে হেসে দিল ওরা। তাহরিনা সব শুনছে, সেও হেসে দিল। এভাবেই চলছে তাদের সুখী সময়গুলো। হঠাৎ করে তাহরিনা মনের রাজ্যে কালো আধার এসে ভর করলো। তাহরিনার চোখ টলমল জল। পিছনে সাকাওয়াত দাঁড়িয়ে তাহরিনার কাঁধে হাত রাখলো। তাহরিনা ফিরতে সাকাওয়াত ইশারায় বোঝালো কষ্ট পেতে নয়। তাহরিনা সাকাওয়াতের বুকে মাথা রাখলো। সাকাওয়াত একটা দীর্ঘ শ্বাস ফেলে সেও পায়েসের বাটির দিকে চেয়ে আছে। মেরু এত সময় লাগে বলে ও খাবার শেষ করে উঠে এসেছিল। এসে বাবা মাকে একসাথে দেখে মুচকি হেসে দিল। পরক্ষণে ওর যখন পায়েসের দিকে নজর গেল তখন ওর কেন যেন শ্বাস বন্ধ হয়ে যাবার মতো কষ্ট হলো। দৌড়ে গিয়ে সোজা রুমে আসলো। রুমের দরজা লাগিয়ে খাটের ওপর বসে একটি ছবির অ্যালবাম হাতে নিয়ে অশ্রুসিক্ত হলো। পলক ফেললেই হয়তো গড়িয়ে পড়বে। মেরু ছবিটির হাতে বুলিয়ে বলতে লাগলো, কেন আপুই তোকে এত কষ্ট পেতে হলো? কেন মানুষ এত নিষ্ঠুর? তোকে কেন এভাবে ওরা কষ্ট দিল? আমি ছাড়বো না ওদের, কিছুতেই না। সব কিছু রুসুল করব। তোকে কেন ওরা ছাড়লো না? কেন? আমি যে ভুলতে পারছি না। দেখ, বাবা মাম্মাও কত কষ্ট পাচ্ছে তোর জন্য। আমি নিজের কাছে ওয়াদা করেছি, আমি তো তোর মতো নই। আমি মেরু সবকিছুর প্রতিশোধ নিব। তুই শুধু তোর এই পুচকুনির জন্য দোয়া করিস। বলে মেরু ছবিটিতে চুমু খেলো। সবকিছু শেষ, সে পারেনি কিছু করতে, কিছু না। তবুও সে ভেঙে পড়বে না, এর শেষ দেখে ছাড়বে। মেরু এক হাত দিয়ে চোখ মুছে আর প্রিয় বারান্দাটায় চলে আসলো। এই জায়গাটি হচ্ছে তার একমাত্র মন ভালো করার সবচেয়ে সুন্দর মুহূর্ত। এখানে দাঁড়ালেই মনের সব ক্লান্তি দূর হয়ে যায়। তার প্রিয় ছোট্ট ছোট্ট ভালোবাসা মোড়ানো গাছের দিকে চাইলেই প্রাণটা সচ্ছল হয়ে ওঠে। প্রিয়ন্তী হাত দিয়ে খোপা বেঁধে এবার তার ফুল গাছের দিকে এগিয়ে গেল। ব্যালকনিটা লম্বা, গ্রিল নেই, কোমর অবধি সিমেন্ট দিয়ে বাউন্ডারি করা। সামনের দেওয়াল বেয়ে ফিলো প্ল্যান্ট গাছ নিচের দিকে বেয়ে গেছে। কয়েক ধরনের ফুলের টব দেওয়ালে ঝুলিয়ে রাখা। তার প্রিয় ফুলগুলো কি সুন্দরভাবে ফুটে আছে। মেরুর ঠোঁটের হাসির ঢেউ খেলে গেল। মেরু ফুলগুলিতে হাত বুলিয়ে যাচ্ছে। কেমন এক নেশালো সুগন্ধ তার মন প্রাণ জুড়িয়ে গিয়েছে। চোখ বন্ধ করে তার সুবাস নিচ্ছে। ফুলের গন্ধে পুরো ব্যালকনি মো মো করছে। মেরুর সবচেয়ে পছন্দের ফুল হচ্ছে গোলাপ আর কাঠগোলাপ। 3 রকমের কাঠগোলাপ ফুল ফুটে আছে। আরও ফুল আছে নয়নতারা, পর্তুলিকা, স্টার ক্যাকটাস, নয়নতারা ফুল 3 ধরনের, লাল, সাদা আর গোলাপি ফুটে আছে। মেরুর বিশ্বাসই হচ্ছে না তার ফুল গাছে ফুল ধরেছে। খুশিতেই খুব নাচতে ইচ্ছে করছে, কারণ সেই গাছগুলোকে প্রচুর পরিমাণে যত্ন করে। এমন যত্ন হয়তো সে নিজেকেও করে না। তখন পিছন থেকে মোমো লেজ ঝুলাতে ঝুলাতে মেরুর কোলে এসে বসলো। কিরে, তোর বুঝি আজ হিংসে হচ্ছে আমি এখানে বসে আমার সাথীদের সাথে সময় কাটাচ্ছি বলে? মোমো কথা বলতে পারে না, শুধু লেজ ঝুলিয়েই যাচ্ছে আর পিট পিট করে মেরুর দিকে চেয়ে আছে। মেরু হেসে দিয়ে মোমোকে কোলে নিল। মোমো খুব ভদ্র হয়ে মেরুর কোলে গুটিয়ে রইল। মোমো হচ্ছে মেরুর সবচেয়ে একমাত্র কিউটি ফিউটি বিড়াল ছানা। তার আপনির পর মোমোই হচ্ছে তার খেলার সাথী, কথা বলার সাথী। মোমোকে নিয়ে অনেক স্মৃতি। যেথায় যাক না কেন ওকে সাথে করে নিয়ে যাবে। ভার্সিটিতেও নিয়ে যায়। আজ যায়নি কারণ মোমোর ঠান্ডা লেগেছে, তাই তাহরিনার কাছে রেখে গেছিল। দুপুর অবধি দেখতে পায়নি বলে খুব রাগ করেছে, তাই তো এখন চুপচাপ হয়ে আছে, আদর নিচ্ছে। মেরু একটি লাল গোলাপ ছিঁড়ে কানের ভাঁজে গুজে রুমে চলে আসলো। তারপর আয়নায় নিজেকে দেখে নিল। বাহ, আজ তোকে কত সুন্দর লাগছে মেরু। তোর ক্রাশ যেন দেখলে নিশ্চিত ফিট খেত। মেরু থুতনিতে এক আঙ্গুল রেখে ভাবতে লাগলো, তার ক্রাশ কি এমন খিটখিটে টাইপের নাকি রোমান্টিকও বটে। সব সময় তার সাথে রাগ জিদ দেখাবে, একটু ভালোবাসাও তো দেখানো যায়। সেই 4 মাস ধরেই পেছন পেছন ঘুরঘুর করে যাচ্ছি, একটুও বার্তা পাই না, ভালো লাগে না। এইসব ভেবে পরক্ষণে মন খারাপ হয়ে গেল। তাই মেরু মোমোকে পাশে রেখে সে এবার বেডে শুয়ে পড়ল। আর হ্যাঁ,
তারা যখন খাবার খাচ্ছিল তখনই সার্ভেন্ট রুম ঠিক করে নতুন জিনিস এনে দিয়ে গেছে, তাই মেরুর সমস্যা হয়নি। অন্যদিকে মেহরাব বারান্দায় বসে বসে ব্ল্যাক কফি খাচ্ছে। বাসায় আসার পর লাঞ্চ করে বারান্দাতে দাঁড়িয়ে আছে। এখন দুপুর 2:45। কফিতে একটু পরপর চুমুক দিয়ে এক মনে কি যেন ভেবে যাচ্ছে। পরনে সেন্টু গেঞ্জি আর একটি ট্রাউজার। ভাইয়া তুমি কোথায়? আমি আজ তোমার সাথে খুব রাগ করেছি। একদম কথা বলবো না। এই বলে শিখা 2 হাত বুকে ভাঁজ করে অন্যদিকে ঘুরে রইল। মেহরাব ছোট বোনের অভিমানের কথা শুনে রুমে চলে আসলো। এসে দেখে তার পাকনি বুড়িটা রাগ করে ঘাড় বাঁকা করে রেখেছে। মেহরাব মুচকি হেসে বোনের গাল টেনে কোলে নিয়ে খাটে গিয়ে বসলো। আমার পাখিটা কি কারণে রাগ করেছে আমি কি জানতে পারি? কি করলে রাগ ভাঙবে তার? তুমি কি বলে গিয়েছো আমি তোমার সাথে কেন রাগ করেছি? মেহরাব একটু ভাবুক হয়ে বলল, সত্যি তো, আমি ভুলে গিয়েছি কিসের জন্য আমার পাখনিটা আমার সাথে রাগ করেছে। ভাইয়া তুমি কিন্তু এখন সত্যিই আমার সাথে অন্যায় করছো। আমি এখন কিন্তু কান্না করে দেব। আম্মুকে গিয়ে বলে দিব তুমি আমার জন্য আমার প্রিয় ক্যাডবেরি চকলেট নিয়ে আসোনি। একদম কথা বলবোই না। মেহরাব বোনের কথায় মুচকি হাসছে। তারপর বালিশের পাশ থেকে ক্যাডবেরি চকলেট বের করে সামনে ধরলো। শিখা চোখ অফ করে করে কান্নার ভান করলো। যখন খচখচ শব্দ হলো তখন চেয়ে দেখলো তার ক্যাডবেরি থাবা নিয়ে হাসতে শুরু করলো। মুহূর্তেই রং পাল্টে গেল। ভেবে মেহরাব বলল, বাহ, এতক্ষণ তো সেই কান্না হচ্ছিল। মনে তো হয়েছিল আমি জলে ভেসে যাব, তা এখন আবার কান্না অফ হয়ে গেল কেন? আর বুঝি কান্না পাচ্ছে না? তুমি আমার বেস্ট ভাইয়া, আমার লক্ষ্মী ভাইয়া, সুইট ভাইয়া বলে মেহরাবের গালে চুমু খেলো আর খুশি হয়ে দৌড়ে চলে গেল। এইদিকে মেহরাব ভাবতে লাগলো, বাহ, এতক্ষণ খুব কথা ছিলাম, কথা বলবেই না, আর যে মজা পেয়ে গেল, অমনি ভালো হয়ে গেল। মেয়ের জাতগুলো আসলে অদ্ভুত, কখন যে কি করে বসে বলাই যায় না। এই ভুবন আর মাকে দিয়ে হারে হারে টের পাচ্ছি, পাকনি একটা। এই বলে মেহরাব ফোন নিয়ে কল করলো কাউকে। কিরে দোস্ত, কেমন আছিস? ভালোই তো, বিদেশে পাড়ি দিয়া বুইলা গেছ তো, আইলি যে এখনো দেখা করতে পারলি না? আসলে সময় করে উঠতে পারিনি। ভালো আছিস? শান্তর খবর কি? আরে কইস না, শালা বাপের ব্যবসা সামলাইতেছে, যার জন্য দেখা করতে পারছে না। ভালোই তো, তা তোর খবর কি? আয় কলমেশ্বরে একদিন সবাই মিলে আড্ডা দিব। অনেক দিন তো হলো দেখা সাক্ষাৎ হয়নি, চলে আস। আর শোন, তুই এবার আসলে আমার সাথে জয়েন করবি বলে দিলাম। ওখান থেকে রিজাইন দিয়ে চলে আসবি। দোস্ত, মাঝে দূরে যাইতে দেয় না, এর জন্যই তো আটকে গেছি, নয়তো কিচ্ছু হবে না, আন্টিকে আমি ম্যানেজ করে নিব। তুই রিজাইন দিয়ে আসবি, আমি কিছু শুনতে চাই না। আচ্ছা, তাহলে আগামী সপ্তাহে আসতেছি বন্ধু। ভালো থাকিস ভাই। এই বলে মেহরাব ফোন কেটে দিল। আদি আর শান্ত হচ্ছে মেহরাবের কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। মেহরাব বাইরে চলে গিয়েছিল, যার জন্য ওরা একে অপরের থেকে আলাদা হয়ে গেছিল, তবে যোগাযোগ সব সময় ছিল। মেহরাব আসার পর সময় করে 3 বন্ধু দেখা করতে পারেনি, তাই সামনে দেখা করবে তার জন্য মেহরাবের ফোন দেওয়া। এবার মেহরাব গিয়ে শুয়ে পড়ে, তলিয়ে যায় ঘুমের রাজ্যে। সন্ধ্যা ঘড়িয়ে রাতের অন্ধকার চেয়ে গেছে পৃথিবীর বুকে। রাত প্রায় 1টা বাজে। মেরু চিত হয়ে ঘুমিয়ে আছে, একটি হাত বালিশের ওপর, আরেকটি হাত পেটের ওপর। পরনে ছোট টপস সাথে প্লাজো ভেদ করে পর্সা দপদপে সাদা পা উন্মুক্ত। হাঁটুর একটু ওপর অবধি প্লাজো উঠে আছে, হয়তো গভীর ঘুমে। আর পাশে মোমো ঘাপটি মেরে ঘুমিয়ে আছে। টেবিলে ল্যাম্প লাইটের অন্ধকার রুমটি হলুদ রূপ নিয়েছে। কেউ একজন খুব গভীরভাবে চেয়ে মেরুকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। এভাবে ঘুমন্ত পরীকে খুব করে টানে, কি মায়াবী চেহারা। অভয়টি আস্তে আস্তে একদম কাছে চলে আসলো। 2 হাত মেরুর 2 দিকে রেখে একদম কাছে এসে মেরুকে দেখতে লাগলো। ঠোঁটের পাশে কুচকুচে কালো তিল অভয়টির চোখে নেশা ধরে গেল। 7-5 না ভেবে ঠোঁট দিয়ে মেরুর ঠোঁট আঁকড়ে নিল আর হাত দিয়ে ল্যাম্প নিভিয়ে নিল। রুম গুটগুটে অন্ধকার হয়ে গেল। ঘুমন্ত মেরুর ঠোঁট জোড়া তার অদরে দখল করে রাজত্ব চালাতে লাগলো। এদিকে ঘুমের মধ্যে হঠাৎ আক্রমণে মেরুর দম বন্ধ হয়ে যাবার মতো হলো। গভীর ঘুমের কারণে চোখ মেলে তাকাবে তাও পারছে না। ক্রমশ মনে হচ্ছে স্পর্শটা আরো গভীর হয়ে যাচ্ছে।
এটা স্বপ্ন দেখছে না বাস্তবে তার সাথে হচ্ছে বুঝতে পারছে না। ভেতর থেকে চটপট করছে। প্রায় 2 মিনিট পর আর না টিকতে পেরে হঠাৎ করে চোখ মেলে লাফ দিয়ে উঠে বসলো। রুমটা অন্ধকার একদম। মেরু হাতড়িয়ে গিয়ে ল্যাম্প লাইটটা জ্বালালো। না, রুমটিতে কেউ নেই। এইদিকে মেরুর শরীর থেকে ভয়ে ঘাম ঝরছে। এমন প্রায় মাসখানেক ধরেই হয়ে আসছে তার সাথে। মেরুর মনে হয় কেউ তার আশেপাশে আছে যে তাকে প্রতি রাতে ঘুমের মধ্যে আক্রমণ করে, আর এমন ভাবে আক্রমণ করে মনে হয় তার সাথে পূর্ব কোনো শত্রুতা আছে, দম আটকে ফেলে। মেরু এবার গ্লাস থেকে পানি খেয়ে উঠে রুমের লাইটের সুইচ অন করে আলো জ্বালিয়ে নেয়। না, কেউ নেই। মেরু আস্তে আস্তে পুরো রুম দেখে বারান্দায় যায়। না, বারান্দাতেও কেউ নেই। কেমন ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। মেরুর মনের রাজ্যে চিন্তা ভর দিল। তুমি কে হতে পারো? কেন এভাবে আমার ঘুম নষ্ট করে দিয়ে চলে যাও? আমাকে প্রতিটা রাতে নির্ঘুম করে চলে যাও। কি চাই আমার কাছে তোমার? আমাকে তুমি স্পর্শ করো, আমাকে তুমি ছুঁয়ে দাও। এটা কি সত্যি কোনো স্বপ্ন, না বাস্তবে তুমি আমার কাছে আসো? প্রথম প্রথম তোমার এই স্পর্শটা আমার বিরক্ত হলেও এখন কেন জানি খুব ভালো লাগে। কি আছে তোমার এই স্পর্শে? এই না জানা স্পর্শে যে আমি হারিয়ে যাচ্ছি, এটা কি করে সম্ভব? আমি তো বাস্তবে একজনকে খুব করে ভালোবাসি। তুমি কেন অন্ধকারে চেয়ে আছো? কবে আমার সামনে আসবে? আমি একটিবার তোমাকে দেখতে চাই। তুমি কি চাও? আমি একটিবার শুনতে চাই। কেন এই মায়ায় ফেলছো? রাত হলে তোমার মায়ায় নিজেকে হারিয়ে ফেলি, দিন হলে তোমাকে ভুলে অন্য কারোর জন্য পাগলামি করি। এই দুটানা থেকে আমি কি করে উঠবো? কি করে? মেরু খুব ভাবনায় পড়ে গেল। তার সাথে কি হচ্ছে এইসব বুঝতে পারছে না। বাস্তব কল্পনা গুলিয়ে যাচ্ছে এখানে, সত্যিটা কি তাও তার কাছে অজানা। এভাবেই মেরু নির্ঘুম আরেকটি রাত কাটিয়ে দেয়। অন্যদিকে কেউ একজন খুব দূর থেকে মেরুর ওপর এখনো নজর দিয়ে আছে, ঠোঁটে কৃত্রিম হাসি ঝুলিয়ে রেখেছে। যখন মেরু উঠে যাবার ভাব তখনই অভয়টি ছুটে চলে আসে, আর যেভাবে এসেছে ঠিক ওইভাবেই চলে আসে। তার কি উদ্দেশ্য সে নিজে ছাড়া আর কেউ জানে না। অভয়টি প্রায় আরো 10 মিনিট মেরুকে দেখে চলে গেল। ফজরের আজান পড়েছে। মেরু গিয়ে নামাজ পড়ে নেয়। সব না পড়লেও কিছু কিছু পড়ে নেয়। নামাজ পড়ে আবার শুয়ে একটু ঘুম দেয়। সকাল থেকে তাহরিনা মেয়েকে ডাকতে ডাকতে ক্লান্ত, আর পারছে না। এই মেয়েটাও না এভাবে কুম্ভকর্ণের মতো কি করে ঘুমাতে পারে? মেয়েদের ঘুম হচ্ছে হালকা, আর এই মেয়ে দুনিয়া উল্টে গেলেও ওর খবর থাকে না। তাহরিনা আবার আসলো মেয়েকে ডাকতে। মামুনি, মামুনি, তুমি কি ভার্সিটিতে যাবে না? বেলা কয়টা বেজেছে দেখেছো তুমি? 10টা পেরিয়ে গেছে। থাক তাহলে, ভার্সিটিতে যেতে হবে না। তুমি ঘরে আমার সাথে আর মোমোর সাথে গল্প করিও। আমি আর ডাকবো না, ঘুমাও। আমি নাস্তা বানাতে গেলাম। তাহরিনা জানে তার মেয়ে এখন যত গভীর ঘুমে থাকবে না কেন লাফ দিয়ে উঠবে। এই একটা সুযোগ ভার্সিটির নাম নিলেই হলো, কিন্তু বুঝতে পারে না তার মেয়ে ভার্সিটির নাম শুনলেই কেন লাফ দিয়ে ওঠে। ভার্সিটিতে কি এমন আছে যার জন্য তার মেয়ে ঘুম থেকে উঠাতে একটু হলেও সহজ হয়? তাহরিনা ভাবতে ভাবতেই চলে গেল। এইদিকে মেরু লাফ দিয়ে উঠে ওয়াশরুমে দৌড়ে ঘড়ির টাইমটাও দেখেনি। দেখলে হয়তো এতক্ষণে সারা বাড়ি মাথায় তুলতো। মেরু তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো, আর সে কি পরে যাবে তা ভাবতে লাগলো। ইস, আমার ক্রাশের নাম্বারটা নিতে হবে। এতদিন ধরে পেছন পেছন ঘুরছি, অথচ নাম্বারটা পর্যন্ত নিতে পারলাম না। কি একটা অপদার্থ আমি। তাতে কি হয়েছে? আজ নিয়ে নিব। নো চিন্তা, ডু ফুর্তি। এই ভেবে মেরু আজ লাল টি শার্টের সাথে ব্ল্যাক জিন্স পরে নিল। ঠোঁটে গাঢ় লাল টকটকে ওয়াটারপ্রুফ লিপস্টিক। চোখ এমনিতেও সুন্দর, তাই চোখে কাজল দিতে লাইক করে না মেরু। চুল উঁচু করে ঝুটি করে সামনের দিকে বেবি হেয়ার ছেড়ে দিল। গলায় তার ক্রাশের নামে বড় অক্ষরটা সুন্দর করে ভেসে আসছে। স্বর্ণের চেন দুটো অক্ষরে চেনটি বানানো এম দিয়ে, খুব সুন্দর ডিজাইন। মেরু একবার চেন চেয়ে তাতে চুমো খেলো। এবার মেরু টি শার্টের ওপরে কুটি সিস্টেমে বেল্ট, 2 হাত ধরে আয়নায় ঘুরে ঘুরে দেখছে। আজ যেন তার রূপ মাটিতে গড়িয়ে পড়ছে। নিজের ওপর নিজে ট্রাস্কি খেয়ে যাচ্ছে। না জানি তার ক্রাশ কি খাবে। আজ তার ক্রাশের নজর কেড়ে ছাড়বেই ছাড়বে। এটা মেরুনের কাছে
পাক্কা প্রমিস। এই বলে মেরু তার পুতুলের ব্যাগ সামনে নিয়ে তার মধ্যে মোমোকে সুন্দর করে রেখে নাচতে নাচতে নিচে নামলো। মামাম, আমি চলে এসেছি, দেখো তো আমায় কেমন লাগছে। উমা, আজ আমার মেয়েমণিকে খুব সুন্দর লাগছে, এদিকে আসো, নজর টিকা দিয়ে দিন। উফ মাম্মা, এসব আদিকালের কালচারগুলো আমার সামনে একদম করবে না। তুমি তো জানো তোমার মামনির এসব একদম ভালো লাগে না। আমি হচ্ছে মডার্ন যুগের মেয়ে, আমি এসবে একদম আনবিলিভেবল, বুঝলে? এখন তুমি তোমার কাজ করো, আমি বাই বাই। এই বলে সে তারিনা বেগমকে ক্রস করে অমনি পিছন থেকে তারিনা বেগম বলে উঠল, মামনি সবে মাত্র 9:25 বাজে, তুমি সকালে নাস্তা তো করে যাও। মেরু তারিনার কথা শুনে ভ্রু কুঁচকে পেছনে চাইল, চোখ মনে হচ্ছে ইঁদুর চানার মতো বের করে ফেলবে। নাকের ডগায় কেউ বুঝি টোকা দিয়ে রক্ত জমাট করে ফেলেছে। তারিনা মেয়ের দিকে একবার তাকিয়ে চোখ নিচে করে নাস্তার টেবিলে রাখছে। সে জানে তার মেয়ে এখন কি করবে। ভাবতে দেরি মাম বলে চিৎকার করতে দেরি হলো না। তারিনা কানে 2 হাত দিয়ে ধরে রাখলো। মেরু রাগে বুম। মামনি আসলে হয়েছে কি, তুমি তো উঠছিলে না, যার জন্য টাইমটা একটু বাড়িয়ে বলেছে, আর কিছু না। তুমি সত্যিই আমার ঘুম দেখতে পারো না। তুমি মাম্মা একদম পচা। আমি নাস্তা করব না, আমি এখনই ইউনিভার্সিটিতে যাব। বলেই ধূপধাপ পা ফেলে রেগে হন করে বেরিয়ে গেল। পেছন থেকে তারিনা ডেকে বলতে লাগলো, মামনি মামনি খেয়ে যাও, এভাবে যেও না, শরীর দুর্বল হয়ে পড়বে মামনি। যা বাবা, রেগে চলেই গেল। এই মেয়েটা না এত জেদি কি করে যে হলো। কই, আমার তো এত জেদ নেই, আমার পেটে ধরেই তো আসা। কই, আমার মতো তো না হয়ে একদম বাপের মতো হয়েছে। এত কষ্ট করে পেটে ধরে আমার চিহ্ন মান সম্মানটুকুও রাখলো না মেয়েটা, দূর চাই। এই বলে তারিনা নিজে গিয়ে বসে নাস্তা করতে লাগলো। এইদিকে মেরু আজ বাইক নিয়ে ভার্সিটিতে আসে। বাইক থেকে স্টাইল করে নেমে চাবি হাতে ঘুরাতে ঘুরাতে ভিতরে ঢুকছে। মুখে তো সেন্টার ফ্রুট আছেই। ভার্সিটির সব ছেলেরা হা করে চেয়ে আছে, কারণ আজ মেরুকে অসম্ভব সুন্দর লাগছে। মেয়েরা সব চোখ দিয়ে গিলে খাচ্ছে। মেরু সবার দিকে একবার চেয়ে ডেভিল মার্কা হেসে ক্যাম্পাসে তার আড্ডার জায়গায় সানি গিয়ে বসে পড়ল। পাশে 4 বান্ধবী মুখে হাত দিয়ে হা করে চেয়ে রইল। এখন কি তোরাও আমাকে গিলে খাবি? দেখ, আমি কিন্তু একজনের পেটেই যাব, শুধু শুধু এইভাবে নজর দিয়ে তার পেট খারাপ করিস না। জানো আজ তো কি লাগছে, ইস যদি মেয়ে না হয়ে ছেড়ে দিতাম, তোকে নিয়ে আমি পালিয়ে যেতাম। রাখ তোর পালানো, আমি থাকতে তুই ক্যাম্পে নিতে রে। আমি আছি না, তোরে ওর ধারে কাছেও আসতে দিতাম না। কজ ওকে নিয়ে আমি পালাতাম। আইসে আরেকজন, সে নিয়ে ফালাইতে। আরে তোদের কোনো সাহায্যই আমি দিতাম না, ওরে কখন উঠাইয়া কখন বিয়া করতাম তার টেরেই পাইতি না, পরে তোকেও মাথা ঠুকাইতে হইতো। মিতু কিছু বলতে নেবে অমনি মেরু সব কয়টাকে ধমকে মেরে বসিয়ে দিল। এই হারামির দল, তোরা মাইয়া না লেসবি? কত তোরা মেয়ে হয়ে লেসবির মতো একটা ঝগড়া শুরু করে দিয়েছিস। আমার তো ইচ্ছে করছে তোদেরকে নিয়ে জেন্ডার পরিবর্তন করে দিই। মেয়ে হয়ে মেয়েদের উপর ক্রাশ খাস, একদম পুলিশ কেস করে দেব। আর তোদের সাথে কে যায় রে? আমার ক্রাশ জান্টুরে রাইখা তো করে বিয়া করতে যাবো? আমি মেরু, তোরা আমার ধারে কাছে আসার চান্স পাইতি কিনা সেটাই তো আগে ভাব। আর বাপ দেখান লাগতো না, তা যেভাবে সেজে গুজে আসার কারণটা কি জানতে পারি? সিম্পল, আমার ক্রাশকে ফিট খাওয়ানোর, তাই আজ স্বপ্নে দেখেছিলাম ক্রাশ আমার সাজ দেখে আই লাভ ইউ বলে দিছে, তাই আর কি দেখবো সত্যি কিনা। ওরা 4 বান্ধবী হাসতে শুরু করলো। মেরু ওদের সাথে মজা করতে লাগলো। স্যার, আজ একটু আগেই যে চলে আসলেন, কিছু হয়েছে নাকি? ওই ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টারে পড়ার বিষয় দেখার ছিল, তাই আর কি। আর হ্যাঁ, হেড স্যার কি বলেছে আপনি কি তা পারবেন নাকি আমাকে বুঝিয়ে বলতে হবে? স্যার, আপনি বললে ভালো হয়, তাহলে স্টুডেন্টদের আগ্রহ বেশি হবে আর ওরা সকলে রাজিও হবে। কারণ সব স্টুডেন্টের তো আপনি ছাড়া ওদের চোখে আর কাউকে দেখে না। এই যে দেখুন, যেমন আমি হ্যান্ডসাম লুকিং ইয়াং বয়, তবুও পাত্তা পাই না। আপনি সবার নজর কেড়ে নিয়েছেন। রিয়াদের কথায় মেহরাব এবার হেসে উঠল। এই হাসিটা সত্যি খুব সুন্দর। মেহরাব সহজে হাসে না, তাই ওর বাগালের টোল সহজে দেখা যায় না।
রিয়াদ মুগ্ধ হয়ে দেখছে সত্যি মেহরাবের মাঝে অনেক কিছু আছে যার জন্য সবাই পাগল। যেমন ইংরেজিতে দক্ষ, তেমনই রূপে সব দিক দিয়ে এতটা পারফেক্ট কি করে হয়? আল্লাহ বুঝি পছন্দ করেই এভাবে তৈরি করেছে তাকে। রিয়াদ ভাবছে। মেহরাব চেয়ে দেখে রিয়াদ স্যার কেমন করে যেন চেয়ে আছে। মেহরাব এবার গলা খাকড়ি দিল। রিয়াদের ধ্যান ভাঙল। এভাবে চেয়ে কি ভাবছেন রিয়াদ স্যার? আমার প্রশংসা হচ্ছে বুঝি মনে মনে? এই বলে মেহরাব একটা ফাইল নিয়ে বুক সেলফে রাখলো। রিয়াদ আমতা আমতা করলো। মেহরাব হেসে আবার বলল, দেখুন, আল্লাহর সৃষ্টি সকল কিছুই তার সুন্দর, এমন কিছু বাদ নেই যে অসুন্দর। খুব নিখুঁত করে ভেবে দেখবেন। আসলে সবচেয়ে বড় ভুল হচ্ছে মানুষের অন্তর। তারা যেমনটা ভাবে বা যেমন করে ধরে নেয় ঠিক ওটাই হয়। ধরেন আপনি আমার কাছে সুন্দর হতে পারেন, অথচ আরেকজনের কাছে অসুন্দর হতে পারেন। যে যেভাবে ধরবে ঠিক ওভাবেই হবে। আমাকে আল্লাহ যেভাবে বানিয়েছে ঠিক আপনাকেও। আপনার মাঝে আমার মাঝে কোনো তফাৎ নেই, শুধু তফাৎ হলো মানুষের চোখে দেখাতে। বুঝলেন এবার স্যার? স্যার, আপনি সত্যি অনেক সুন্দর করে বোঝাতে পারেন। এর জন্যই সবাই আপনার কণ্ঠে তো বোরিং হয় না। আমি নিজেও কখনো বোরিং ফিল করি না। আপনার মাঝে সত্যি কোনো ম্যাজিক আছে। মেহরাব রিয়াদের বোকা বোকা কথা শুনে মুচকি হাসতে লাগলো। স্যার, আই উইল কাম। ইয়েস, কামিং। নাহিদা ভিতরে চলে আসলো। রিয়াদ স্যার নাহিদাকে দেখে মুচকি হেসে উঠলো। নাহিদা রিয়াদকে পাত্তা না দিয়ে সোজা মেহরাবের কাছে এসে চেয়ার টেনে বসলো। রিয়াদ স্যারের মুখটা দেখার মতো ছিল। মেহরাব দেখে মনে মনে হাসলো, কিন্তু কিছু বলল না। তো ম্যাম কি দরকার এসেছেন? আসলে হেড স্যার আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন আর বলেছেন যে আপনার সাথে ডিসকাস করতে। আচ্ছা, তো কি নিয়ে ডিসকাস করবেন? নাহিদা আমতা আমতা করতে লাগলো, কারণ সে এসেছে মেহরাবের সাথে একটু একা কথা বলতে। কিন্তু এখানে যে রিয়াদ স্যার আছে তা জানা ছিল না। বাহানা কি দিবে তাই হেড স্যারের কথা উঠালো। মেহরাব মুচকে হাসলো। রিয়াদ এখনো বাংলার 5-এর মতো মুখ করে নাহিদাকে দেখিয়ে যাচ্ছে, কারণ রিয়াদ নাহিদা ম্যামকে পছন্দ করে, কিন্তু নাহিদা ম্যাম মেহরাবকে, যার জন্য রিয়াদকে পাত্তা দেয় না। নাহিদা ম্যাম বাংলা টিচার। মেহরাব নাহিদাকে দেখতে পারে না, কারণ গায়ে পড়া টাইপের মেয়ে, যার জন্য একটু দূরত্ব বজায় রেখেই থাকে, কিন্তু যখন তখন বাহানা দিয়ে কথা বলতে আসবে। মেহরাব মুচকি হাসলো। ইটস ওকে ম্যাম, আপনি রিল্যাক্স থাকুন। আমি সব কিছু ম্যানেজ করে নিব, আর আজই ঘোষণা দিয়ে দিব, প্রবলেম নেই। আচ্ছা, তো চা খাবেন না কফি? নাহিদা যেন খুশি হয়ে গেল। মেহরাবের সাথে চা খাবে এটা ভাবতেই যেন খুব নাচতে ইচ্ছে করছে। মেহরাব রিয়াদ স্যারের দিকে চাইলো। স্যার বুঝতে পেরে বলল, স্যার, আপনারা কথা বলুন, আমি নিয়ে আসছি। এই বলে রিয়াদ চা আনতে গেল। এদিকে নাহিদা কি বলে শুরু করবে হাত কষতে যাচ্ছে। মেহরাব একটা ফাইল দেখছে। নাহিদা ইতস্ত করে বলল, স্যার, আজ আপনাকে ভীষণ সুন্দর লাগছে। মেহরাব মাথা নিচু রেখে বলল, থ্যাঙ্কস। স্যার, আপনার বাসার সবাই ভালো আছে? আপনি কি সকালের নাস্তা করেছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে ম্যাম। জি ম্যাম, আমি খেয়ে এসেছি। আপনি খেয়েছেন? স্যার, খেয়েছি। আচ্ছা স্যার, আপনি আমাকে দেখতে এভাবে পালাই। এবার মেহরাব পড়ে গেল ঝামেলায়। কি বলে ম্যানেজ করবে, সে চুপ করে আছে। অন্যদিকে দরজার সামনে দাঁড়িয়ে একজন রাগে রক্তচক্ষু দিয়ে চেয়ে আছে সব কিছু দেখছে, আর দেয়ালে হাত দিয়ে নখ আঁচড়ে যাচ্ছে। কারো পায়ের শব্দ শুনে রাগে হনহন করে চলে গেল আর সেখান থেকে। মেহরাব চুপ রয়েছে। কি বলবে, সরাসরি তো বলা যায় না, অপমান করা হবে, আর মেয়ে মানুষ অসম্মান করাটা ঠিক হবে না। নাহিদা মেহরাবকে চুপ থাকতে দেখে আবার কিছু বলতে নেবে, তখন রুমে রিয়াদ চায়ের কাপ নিয়ে প্রবেশ করলো। মেহরাব একটা দম নিল, মনে মনে রিয়াদ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানালো। এইদিকে নাহিদা বিরক্ত হলো, আসার আর সময় পেল না, সব সময় তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায়। স্যার, নিয়ে চলে আসলাম। ম্যাম, এই নিন, এটা আপনার জন্য। কড়া করে চিনি দিয়ে নিয়ে আসলাম। আপনি তো আবার বেশি মিষ্টি খেতে লাইক করেন। নাহিদা কটমট করেছে, বিরক্ত হয়ে কাপটা হাতে নিল। রিয়াদ দাঁত বের করে হাসছে। এইদিকে মেহরাব সবকিছুই খেয়াল করছে আর কাপে চুমুক দিচ্ছে। মেহরাব একদম সুগার খেতে পারে না, সুগারের প্রবলেম হয়। ম্যাম, তো এখন আমাকে ক্লাসে যেতে হবে। রিয়াদ স্যার তো চলুন, আপনার তো এখন কমার্সের ক্লাস আছে তাই না? হ্যাঁ স্যার, চলুন।
মেহেরাব আর রিয়াদ বের হয়ে যায়। নাহিদা একটু মন খারাপ করে সেও চলে আসলো। মেহেরাব ক্লাসে ঢুকতে সবাই দাঁড়িয়ে গেল। মেহেরাব সকল স্টুডেন্টদেরকে সালাম দিয়ে ভালো মন্দ আক্স করলো। হঠাৎ করে তৃতীয় বেঞ্চে চোখ গেল, সাথে সাথে কপাল কুঁচকে ফেলল, কারণ মেরু ক্লাসে নেই, তবে ওর ব্যাগ রয়েছে আর বাকি ফ্রেন্ডসরাও আছে। এবার মেহেরাব তিন্নিকে প্রশ্ন করে বসলো, তিন্নি তোমার ফ্রেন্ড কোথায়? আসলে স্যার ওকে অনেকক্ষণ ধরে দেখছি না, কোথায় যেন বলতে পারি না স্যার। ইটস ওকে, তো গাইস সিট ডাউন। সবাই বসে পড়লো। মেহেরাব ক্লাস আরম্ভ করলো। মাঝে মাঝে আর চোখে মেরুর বেঞ্চের দিকে দেখছে। মেহেরাব নিজেও জানে না কেন আজ মেরু শূন্যতা মনে জেঁকে বসেছে, বারবার মেরুকে মিস করছে। সারা ক্লাসে যখন মেরু চেয়ে থাকে মেহেরাবের দিকে, মেহেরাব ঠিক বোঝে কিন্তু কিছু বলে না। আজ কেন যেন খুব মিস করছে মেরুর সেই গহীন চাহনিকে। মেহেরাব ক্লাস শেষ করে বেরিয়ে আসলো। ভেবেছিল মেরু হয়তো আসবে, কিন্তু আসেনি। মেয়েটি গেল কোথায়? মেহেরাব এসব ভাবতে ভাবতে সেই পুকুর পাড়ে গেল, কিন্তু না, ওখানেও মেরুকে পাওয়া গেল না। অতঃপর মেহেরাব ফিরে এসে নিজের রুমে যাবে, তখনই রিয়াদ এসে ডাক দেয়। মেহেরাব পিছন ফিরে তাকায়। স্যার, নাহিদা ম্যামের কোমর ভেঙে গেছে, খুব গুরুতর অবস্থা, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। What are you saying, sir? Sir, I don't know, but the girls say ma'am has ended sleep. They check it and saw that there was well thrown there. Well, sir, are you crazy about how the well will come there and who will keep the well? Sir, that's true. I said what? I hate, sir. It's okay. Sir, will you go with me? Sir, you go and see. I have a little work to do. All right, sir. I'm go now. রিয়াদ চলে গেল। মেহেরাব ভাবতে লাগলো, আজ হঠাৎ করে নাহিদা ম্যাম কি করে স্লিপ খেলো, আবার তেল আসবে কোথা থেকে ভার্সিটিতে, আবার মেরুও ক্লাস করেনি। আচ্ছা, এইসবে মেরুর হাত নেই তো? মেহেরাবের মাথা হ্যাং হয়ে গেছে। মেহেরাব আবার করিডোর দিয়ে যেখানে নাহিদা ম্যাম স্লিপ খেয়েছে ঠিক ওখানে গিয়ে দাঁড়ালো। এখানেই তো ম্যাম পড়েছে, কিন্তু কি করে? সত্যি কি এতে মেরুর হাত রয়েছে, নাকি আমার মনের ভুল? আর যদি থেকেও থাকে তো ম্যামকে কেন এভাবে ফেলে দিবে? এসব ভাবতে ভাবতে এক হাঁটু ভাঁজ করে নিচে বসে পড়ল। তারপর পাকায় এক আঙ্গুল দিয়ে চুয়ে নাকের ধারে নিল। সত্যি তেল, আবার সরিষার তেল। ভার্সিটির কোনো স্টুডেন্টের সাহস নেই যে টিচারদের সাথে বেয়াদবি করবে। শুধু একমাত্র মেরুর সাহস আছে, কাউকে ভয় করে না, তবে সম্মান করে সবাইকে। এসব ভাবনার মাঝে সামনে কেউ একজন এসে দাঁড়ালো। মেহেরাব পা দেখে বুঝে গেছে এটা কে। সে অনুযায়ী পা থেকে চোখ বুলিয়ে উপরে চাইলো। মেরু ঠোঁট বেঁকে মুচকি হেসে আছে, ডান গালে টেম্পলটা পুরোপুরি ভেসে উঠল। মেহেরাব ভালো করে চেয়ে একদম থমকে গেল। সত্যি আজ মেরুকে অসম্ভব চোখ দাঁড়ানো সুন্দর লাগছে। মেহেরাব বসা থেকে উঠে দাঁড়ালো, এখনো পলক ফেলেনি। এতে মেরু আরো কিঞ্চিত হাসলো। মেরুর এবার সরিষার বোতলটা সামনে এনে দু হাতের আঙুল দিয়ে নাড়াতে নাড়াতে বলল, ক্রাশ, জানো আমি জানি আজ আমাকে একটু বেশি সুন্দর লাগছে। আপনি আবার আমার মতো ক্রাশ খেয়ে বসে থাকবেন না, তখন আবার খুব সমস্যা হবে। আচ্ছা, আপনি বুঝি খুব কষ্ট হচ্ছে ম্যামের জন্য? ইস, আমারও খুব খারাপ লাগছে, বেচারার কিভাবে পড়ে কোমরটা ভেঙে গেল। আফসোসের সুরে বলল মেরু। মেরুর কথায় মেহেরাবের টনক নড়ল। মেহেরাব এবার মেরুর হাতে চেয়ে বুঝে গেল যে তার ধারণাটাই সত্য। এই মেয়ে ছাড়া আর কেউ এমন করতে পারে না। মেহেরাবের প্রচুর রাগ হলো, কারণ স্টুডেন্ট হয়ে ম্যামের সাথে বেয়াদবি এটা কেউ মেনে নেবে না। আর সকল স্যার স্টুডেন্ট যদি জানতে পারে তখন তো ওকে সবাই খারাপ ভাববে। তবে এর কোনো কিছুই এই মেয়ের আসে যায় না। এই মেয়ে তো নিজেকে মহান বীর যোদ্ধা ভেবে থাকে কিনা, আর তার কি সমস্যা? মেহেরাব রাগ নিয়ে বলল, মেরু, তোমার দিন দিন সাহস অনেক বেড়ে গিয়েছে। তুমি স্টুডেন্ট হয়ে কি করে ম্যামের সাথে এমন বাজে কাজ করলে? তোমার কি একটু ধারণা আছে এই কথা পুরো ভার্সিটিতে জানাজানি হলে কি হবে? তুমি ম্যামের সাথে বেয়াদবি কেন করলে? উত্তর দাও। আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। আমি যা করেছি বেশ করেছি। ম্যাম বলে জাস্ট কোমর ভেঙেছি, অন্য কেউ হলে তো পুরো মাটিতে পুঁতে দিতাম।
মেহরাব রাগে এবার মেরু দুই কাঁধ ধরে দেওয়ালে ঠেকিয়ে নিল। মেরু চোখ বড় বড় করে চেয়ে আছে। তার ক্রাশ তাকে এভাবে স্পর্শ করবে কল্পনাতেও ভাবেনি। অন্যদিকে কাঁধে খুব ব্যথা লাগছে, খুব জোরে চেপে ধরেছে। দেখেই বোঝা যাচ্ছে প্রচুর রেগে গিয়েছে। মেরু ব্যথাটা গিলে নিয়ে মুখে হাসি ফুটিয়ে চেয়ে রইল। এতে মেহরাবের আরো রাগ হলো। যতটুকু জোরে ধরেছে তার থেকেও দ্বিগুণ আরো শক্ত করে দেওয়ালে চেপে ধরে। এখন মেরু সহ্য করতে না পেরে আহ করে উঠল। এতটুকু ব্যথাতে খুব কষ্ট হচ্ছে? ব্যথা লাগছে যখন তুমি অন্য কাউকে আঘাত করো, তখন তার ব্যথাটা কতটুকু লাগে তা বুঝো। তুমি নিজের জিদের কাছে হাত চাও না, তোমার জিদে অন্য কাউকে আঘাত করে যায়, কষ্ট দিয়ে যায়, এটা তুমি বোঝো? মেহরাব একটু জোরেই ধমকে বলল। মেরুরও খুব খারাপ লাগছে, সে যা করেছে ভুল কি করে। আজকাল নিজেরটাই ভাবতে হয়, নয়তো মানুষ নরম পেয়ে গরম ঢেলে চলে যাবে। আজ নিজেকে সরল করবা তো প্রতি পদে পদেই তোমার উপর সুযোগ বুঝে মানুষ ঝেঁকে বসবে। তাতে আপনার কি? বলুন, আপনার কি আসে যায়? নাহিদা ম্যামের যা খুশি হয়ে যাক, আপনি কেন হাইপার হচ্ছেন? আপনি ম্যামকে ভালোবাসেন, আমি যে আপনাকে দিনের পর দিন ভালোবেসে যাচ্ছি, কই আপনার চোখে তো আমার ভালোবাসা পড়ছে না? অন্যের জন্য কেন এত মায়া, আমার জন্য কেন নয়? বলুন, উত্তর দিন। এই বলে মেহরাবকে আবার ধাক্কা দিল। মেহরাব কিছু বলছে না, কারণ মেরু রাগী, ওকে কখনোই এতটা দুর্বল হতে দেখেনি। আজ কেন যেন হঠাৎ ওর চোখে জল চিকচিক করছে। মেহরাব চেয়ে আছে। মেরু এবার দু হাত দিয়ে মেহরাবকে একদম কাছে টেনে নিয়ে আসলো। আমি বলেছিলাম আপনাকে, আপনার দিকে যে শকুনের চোখ ফলাবে তার চোখ উঠিয়ে নিয়ে আসব। আপনার ধারে কাছে যে ঘেঁষবে তার শরীর ভেঙে দিব। আপনাকে যে ছুঁয়ে দিবে তাকে দুনিয়া থেকে টাটা বাই বাই করে দিব। কারণ আপনি শুধু আমার। আমি আপনাকে দেখার অধিকার রাখি, আমি আপনাকে ছোঁয়ার অধিকার রাখি, আমি আপনার কাছে আসার অধিকার রাখি। আর কেউ না মানে কেউ না। ওর কপাল ভালো ছিল আমি ওকে দয়া মায়া দেখিয়েছি, নয়তো এতক্ষণে প্রাণ পাখিটা নিয়ে টানা হ্যাচড়া করতো। আর কখনো যদি দেখেছি আমি বাদে অন্য কেউ আপনার দিকে নজর দিয়েছে, আই সোয়ার ওকে আমি খুন করে দেব। এই বলে মেহরাবকে ছেড়ে দিল। আমার দিকে যে কেউ নজর দিতে পারবে আমি নিজে পারমিশন দিব, তুমি বলার কে? আর অধিকার আমি তোমাকে কখনো অধিকার দিব না, আর দেওয়ার প্রশ্নই আসে না, কারণ তোমার সাথে আমার যায় না, বুঝলে? তুমি অতিরিক্ত করে ফেলেছ, যেটা সহ্যের সীমার বাইরে। এতটাও করো না যাতে আমি বাধ্য হই তোমার বিরুদ্ধে লড়তে। আপনি যা খুশি করতে পারেন, আই ডোন্ট কেয়ার। আমি যা করব এটাই হচ্ছে কেয়ার। আমি বলছি তো বলেছি, ওই শাকচুন্নি শেওড়া গাছের পিশাচিনি আপনাকে পছন্দ করে, আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তার জন্য একটা শিক্ষা দিলাম। দ্যাটস ইট, আর কিছু নয়। যদি আবার আসে তবে জাস্ট শ্যাট আপ। আর একটা কথা বলবে না, তোমার কথা শুনতে আমি বাধ্য নই। তুমি যা করেছো খুব অন্যায় করেছো, তোমার বিচার হবে আর আমি নিজ হাতে বিচার করব। মেরু হেসে বলল, ক্রাশ জানো আমি মাথা পেতে গ্রহণ করিব। মেহরাবের রাগ বেড়ে গেল, কিছু না বলে হন হন করে চলে গেল। এইদিকে মেরু এবার কেঁদে দিল। যতই উপর দিয়ে শক্ত থাকে না কেন, ভালোবাসার মানুষটি থেকে একটু কড়া কথা বা ধমক অবহেলা কখনো সহ্য করা যায় না। আর মেরু তো এসবে অভ্যস্ত নয়, কারণ বাবা মায়ের আদরের সন্তান। একটা ফুলের টোকাও আজ অবধি তার গায়ে লাগতে পারেনি, সেখানে মেহরাব তাকে আঘাত দিয়ে যাচ্ছে। এটা মেনে নিতে অল্পতেই মেরু ভেঙে পড়েছে। কয়টা মাস ধরে পাগলের মতো ঘুরে যাচ্ছে, কিন্তু মেহরাব পাত্তা দিচ্ছে না। মেরুর খুব খারাপ লাগে, কষ্ট হয়, তবুও নিজেকে বুঝিয়ে যাচ্ছে তার ক্রাশ তাকে ভালোবাসবে। সেই দিনের অপেক্ষাতেই এখনো জ্বালিয়ে যাচ্ছে। মেরু যখন মেহরাবকে
আসার পর থেকে দেখেনি, তাই মেহরাবকে খুঁজতেই মেরু মেহরাবের রুমের দিকে যাচ্ছিল। আর রুমের সামনে যেতেই নাহিদা ম্যামের কথা শুনে ফেলে যে, স্যার আপনি আমার থেকে পালাই পালাই করেন কেন? এই কথাটা শুনেই মেরুর মাথা খারাপ হয়ে গেছে, রাগে রক্ত টকবক করতেছিল। আর তখন রিয়াদ চলে আসতেই মেরু চলে আসে, এসে দোকানে গিয়ে তেল এনে করিডোরে তেল ফেলে রাখে। মেরু জানে নাহিদা এখান থেকেই অনার্সের ক্লাসে যাবে। আর হলো তাই, নাহিদা ম্যাম যাওয়ার পথে স্লিপ খেয়ে পড়ে গিয়ে ব্যথা পায়। মেরু রহস্যময় হাসি হেসে সরে যায়। আর কিছু মেয়েরা চিৎকারের শব্দ পেয়ে ছুটে এসে ডাক্তারের কাছে নিয়ে যায়। এই ছিল তখনকার কাহিনী। তিন্নি, রিয়া, মিতু, মৌ মেরুকে খুঁজতে খুঁজতে এদিকে আসছে। ওরা কাছে এসে দেখি মেরু 2 হাতে মুখ ঢেকে রেখেছে। রিয়া কাঁধে হাত রাখতেই মেরু হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ওরা সবাই অবাক নয়নে দেখছে, এই মেয়েকে আজ অবধি এক ফোঁটা অশ্রু ফেলতে দেখেনি। আজ কিনা সেই মেয়ে এভাবে মুখ ঢেকে কাঁদছে। আনবিলিভেবল। মেরু, তুই কাঁদছিস? মেরু চোখ মুছে। কই না তো, আমি কেন কাঁদতে যাব? আমাকে কখনো কাঁদতে দেখেছিস তোরা? আমি মেরু কাঁদি না, তবে কাঁদিয়ে ছাড়ি। এই শুন, আজ কি কি নোটস দিয়েছে ক্লাসের সবকিছু নোট করে কাল নিয়ে আসিস। আজ আমি বাসায় গেলাম, ভালো লাগছে না, কাল দেখা হবে। দোস্ত, সত্যি তুই কাঁদছিলি না? আমার মনে হচ্ছে তুই লুকিয়ে যাচ্ছিস আমাদের থেকে। আমরা তোর বেস্ট ফ্রেন্ড, আমরা বুঝি। নিশ্চয়ই ভাইয়া স্যার কিছু বলেছে। তিনু, তেমন কিছু না রে, তোরা এত ভাবিস কেন? এখন শুন, একদম এসব নিয়ে কথা বলবি না, তাহলে রাগ যা আছে সব তোদের উপর ফেলবো। আমি বাসায় গেলাম, তোরা সাবধানে থাকিস। অন্তত আমি থাকতে তোদের গায়ে টোকা দিবার মতন কারো সাহস নেই। তবুও সাবধানে থাকিস, বাড়ি ফিরিস কেমন? মোমো চল, আমরা বাসায় চলে যাই। তিন্নির থেকে ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলো। এইদিকে ওরা চেয়ে আছে। আসলেই এই মেয়েটা মচকে যাবে, কিন্তু সহজে ভাঙবে না। স্যার কত কষ্ট দিচ্ছে, তবু স্যারের জন্য কত পাগলামি করে যাচ্ছে। কবে যে স্যার বুঝবে মেরুকে। ওরা ক্লাসে চলে গেল। মেয়েরা রাগে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। এই মেয়েটা খুব তেরা টাইপের। তার সবচেয়ে বড় ভুল হয়েছে ভার্সিটিতে জয়েন করা, না করলে ভালো ছিল। বাবার ব্যবসা সামলালে এখন এই পরিস্থিতিতে পড়তে হতো না। এই মেয়েটা দিনের পর দিন তাকে জ্বালিয়ে মারছে। হঠাৎ করে মেরু সেই টলমল অশ্রু ভেজা চোখ দুটি ভেসে উঠল সামনে। মেহরাব আবার থমকে গেল। কেন যেন বুকের ভিতর কোথাও একটা নড়ে উঠল। এটা কি ওর জন্য মায়া না যন্ত্রণা? কি এটা? আজ কেন মেরুর জন্য খারাপ লাগছে? রাগ খারাপ দুটো একসাথে হয়ে আছে। কি হচ্ছে তার সাথে? এমের প্রেমে সে পড়তে পারে না, কিছুতেই না। ওর থেকে ছোট, আবার স্টুডেন্ট। এটা সম্ভব নয়, বোঝাতে হবে। আর না বুঝলে কিছু একটা করতে হবে। এইসব ভেবে মেহরাব বাইক নিয়ে চলে গেল। এইদিকে মেরু আজ আশ্রমে গিয়ে বাচ্চাদের সাথে খেলে মন ভালো করবে, তাই ও বাইক নিয়ে আশ্রমের দিকে গেল। আর সারাটা দুপুর বিকেল ওখানে কাটাবে বাচ্চাদের সাথে। তার আপনির প্রিয় একটি জায়গা, যেখানে তার কিছুটা অস্তিত্ব। এসবের মাঝে মেরু খুব ভালো লাগে। মন বলে তার আপনি তার আশেপাশে আছে, মুগ্ধ হয়ে তার পুষ্কুকে দেখে যাচ্ছে। মেরু উপলব্ধি করতে পারে, কিন্তু ছুতে পারে না। এটা কি ভ্রম না অন্য কিছু? ভাবনার জন্যই কি মস্তিষ্কে এসব হানা দেয়? মেরু আশ্রমের বাচ্চাদের জন্য অনেক কিছু কিনে নিয়েছে। আশ্রমের গেটের দিয়ে ঢুকতে ভেতরে যেতেই দেখলো বাচ্চারা খেলছে। সবাই কিছু কিছু বাচ্চারা দৌড়ে ছুটছে, আবার কেউ কেউ বসে বসে আঁকিবুকি করছে। মেরু মুচকি হেসে সবাইকে বলে উঠল, বাচ্চারা সারপ্রাইজ টেনটেনা টেনটেনা। মেরুর কণ্ঠ পেয়ে সকল বাচ্চা মেরুকে দেখে দৌড়ে এসে ঝাপটে ধরল। মেরুকে ওরা খুব ভালোবাসে, মেরুর জন্য পাগল এক কথায়। মেরু আন্টি, তুমি কেমন আছো? তুমি আমাদের সাথে আজ খেলতে এসেছো? ফাহিম বাবা, আমি তোমাদেরকে দেখতে এসেছি, আর এত এত চকলেট ড্রেস নিয়ে এসেছি তোমাদের জন্য। সব বাচ্চারা ইয়ে বলে লাফাতে লাগলো। ফাহিম সেই বাচ্চাটাও হচ্ছে খুব কিউট আর ভদ্র ছেলে। মেরু সব বাচ্চাদেরকে অনেক ভালোবাসে, কিন্তু ওকে নিজের রাস্তা থেকে উঠিয়ে এখানে নিয়ে আসছে, তাই মেরুর টান ওর জন্য একটু বেশি। মেরু একটা একটা করে সবাইকে চকলেট দিচ্ছে। তখন পিছন থেকে এক মহিলা বলে উঠল, আরে মিরু মা যে, কখন এলি? খালা, এই তো মাত্রই আসলাম।
তা তুমি কেমন আছো? এই তো মা, আল্লাহ যেমন রাখছে ভালোই আছি তোদের দোয়ায়। তুই ভালো আছিস? আজ হঠাৎ করে এলি যে, নিশ্চয়ই আজও মন খারাপ। খালা তুমি সব সময় কি করে বুঝে যাও বলো তো? আজ সত্যি ভীষণ মন খারাপ, তাই ছুটে আসলাম তোমাদের কাছে। আজকে জমিয়ে গল্প করব খুব। আর হ্যাঁ, সন্ধ্যা অবধি থাকবো। এই নাও গরুর মাংস, একদম ভুনা ভুনা করে রাঁধবে। তোমার হাতের গরুর মাংস খেতে যা লাগে না, একদম জিভে জল চলে আসে। এই বলে মেরু জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে লোভের মতো করে আসমা বেগম হেসে দিয়ে চলে যায় রান্নাঘরে। আসমা হচ্ছে এই আশ্রমের বাচ্চাদেরকে দেখাশোনা করে, খুব ভালো ভদ্র মহিলা। প্রায় ছোট্ট থেকে মেরুদেরকে তার চেনা। এখানে কর্মজীবন তার প্রায় 30 বছর। স্বামী নিয়ে চলে গিয়েছে অন্য কাউকে নিয়ে। বাচ্চা হয় না বলে শ্বশুরবাড়ি ঠাঁই হয়নি, সবাই তাড়িয়ে দিয়েছিল। বাবা মা ছোটকালে মারা যায়, চাচির কাছে বড় হওয়া, কিন্তু তার ওখানেও ঠাঁই দেয়নি। একদিন কর্মের খোঁজে বের হওয়া, তখনই এই আশ্রমে তার জায়গা হয়। মেরুর নানা ভাই জায়গা করে দেয় এই বাচ্চাদেরকে, দেখেই তার প্রাণ শান্তি। আর ছোট থেকে মেরুদের আসা যাওয়া এখানে, তাই মেরু আর মৃণুনকে চেনা। বিকেল 5টা বাজে, মেরু মন ভালো হয়ে যায়। মেরু বাচ্চাদের সাথে খুব সময় কাটিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবে। তো বাবারা আম্মুরা, আজ তাহলে আন্টি আসি, আবার কয়েকদিন পর আসবো। তোমরা বেশি দুষ্টুমি করবে না কিন্তু, নানুর কথা মেনে চলবে কেমন? নয়তো আমি আর মজা নিয়ে আসবো না, গিফট নিয়ে আসবো না। মেরুর কথা শুনে সকল বাচ্চা আচ্ছা বলে উঠল। ওদের আনন্দে মনে এক প্রশান্তি বয়ে যায়। তার আপনির কত স্বপ্ন ছিল ওদের নিয়ে, ভাগ্যের কারণে আজ তার স্বপ্নগুলোকে মেরু পূরণ করছে। ওদের সব কিছু দায়িত্ব মেরু বহন করেছে। আপনি স্বপ্ন পূরণ করার জন্য যা লাগে তাই করে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে মেরু তখন পিছন থেকে আসমা বেগম মেরুর কাঁধে হাত রাখলেন। খালা আমি তাহলে আজ যাই, সবাইকে দেখে রেখো। ওরা দুষ্টুমি করলে বকো না, বাচ্চা ছেলে পেলে তো। মেহরুনের কথা খুব মনে পড়ছে, তাই না? হঠাৎ কি থেকে কি হয়ে গেল, আমি এখনো ভুলতে পারি না মেহরু মাকে। মিষ্টি মাহেবি চেহারাটা মনে পড়ে যায়, হাস্য উজ্জ্বল মুখটা ভেসে ওঠে। কি অপরাধ ছিল মেয়েটার? খালা যা হবার হয়ে গিয়েছে, কিন্তু যারা এখন পেছনে আছে আমি তাদের ছাড়বো না, কিছুতেই না। ওদের ধ্বংস করে তারপর আমি আপনার আত্মার তৃপ্তি দিব। তুমি দোয়া করো। আসমা মেরুর মাথায় হাত বুলিয়ে দেয়। মেরু সবাইকে বিদায় জানিয়ে চলে আসে। মেয়েরা বের হয়ে এসে আদিকে ফোন দিল। আদিকে আর শান্তকে চলে আসতে বলল, কারণ বন্ধুগণ ছাড়া জীবনটা কেমন যেন, তাই বন্ধুদের প্রয়োজন। আদি শান্ত কাজ ফেলেই রওনা দিয়েছে। কাল দেখা হবে ভেবে আজ মুড অফ করে একটা দোকানে বসে সময় কাটায়। সন্ধ্যায় বাসায় চলে এসেছে। বাসায় এসে একটু অবাক হলো, কারণ বাসায় তার ছোট চাচু এরা এসেছে। মেয়েরা কিছু না বলে হন হন করে রুমে চলে আসলো, আর এসেই আবার এক বিপদের সম্মুখীন হলো। হেই বেবি, হোয়াটসঅ্যাপ, সে কখন থেকে বসে আছি তোমার জন্য, তুমি এত দেরি করলে যে? রাত্রি এখন তুই যা, আমি তোর সাথে পরে কথা বলবো, এখন আমি রেস্ট নিব। রাত্রি মেহরাবের খাটে বসেছিল, পায়ের ওপর পা তুলে। এবার রাত্রি উঠে এসে মেহরাবের সামনে দাঁড়ায়, দু কাঁধে হাত রেখে বলল, বেবি কেন তুমি আমার সাথে এমন করো? আমাকে কেন পাত্তা দাও না? আমি স্মার্ট, দেখতে সুন্দর, স্টাইলিশ, কোথা থেকে আমার কম? ইউ নো বেবি, আমি তোমাকে ভালোবাসি, তবুও কেন এমন করো? মেহরাব হাত দিয়ে রাত্রির হাত সরিয়ে দিল, তারপর বলল, রাত্রি দেখ, তুই আমার ছোট্ট আর চাচুর মেয়ে বলে কিছু বলছি না, খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, এভাবে আমার সাথে চিপকাবি না। আর হ্যাঁ, এসেছিস, হাসতে থাক। দ্বিতীয়বার আর আমার রুমে পারমিশন ছাড়া আসবি না, গট ইট? বলে মেহরাব ফ্রেশ হতে চলে যাচ্ছে। এদিকে রাত্রি বলল, আমরা কিন্তু আর ফিরছি না, এখানেই থেকে যাব। আর আমি তোমাদের ভার্সিটিতেই ভর্তি হব, সব কিছু ঠিক করে এসেছি, কারণ আমার তোমাকে চাই, আর কিছু লাগবে না, তোমার জন্য চলে এসেছি। মেয়েরা ভ্রু কুঁচকে আর কিছু না বলে বাথরুমে গিয়ে দরজা লাগিয়ে দিল, কারণ মেজাজটা আরো চটে গিয়েছে। একদিকে মেরু জ্বালিয়ে খাচ্ছে, এদিকে আরেক ঝামেলা এসে উধাও হলো।
এখন যে কি করবে? রাত্রি যদি ভার্সিটিতে ভর্তি হয় আর মেরু যদি জানতে পারে কি যুদ্ধ লাগবে আল্লাহ জানে। মেহরাব আর ভাবতে পারছে না, ওর মাথা ধরে গিয়েছে। একটা লম্বা স্নান করতে হবে। ঝর্ণা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। রাত্রি নিচে এসে তাহমিনাকে জড়িয়ে ধরলো পিছন থেকে। বড় আম্মু কি করছো? আমি কিন্তু তোমার ছেলের গলায় এবারে ঝুলবই, দেখো তোমার ছেলেকে নিজের করে ছাড়বই। যদি পারিস তো করিস, কিন্তু আমি জানি আমার ছেলে কোনোদিনও তোকে নিজের করে নেবে না। শুধু শুধু আমার ছেলেকে জ্বালিয়ে মারবি। আমার ছেলেকে আমি চিনি, জানি, এত সোজা নয়, বুঝলি? আমি অত কিছু জানি না, আমি তোমার ছেলেকে যেভাবেই হোক নিজের করেই ছাড়বো। এটাই রাত্রির প্রমিস তোমার কাছে। তাহমিনা জানে এসবের কথার যুক্তি নেই, কারণ দুনিয়া উল্টে যাবে, তবুও রাত্রিকে মেনে নেবে না তার ছেলে। আর তাহমিনারও পছন্দ নয় রাত্রিকে। বেশি গায়ে পড়া মেয়ে, ড্রেস আপে একদম শালীনতার মধ্যে নেই। আর একে বাড়ির বউ করে আনা মানে খাল কেটে কুমির আনা। তাই তাহমিনার পছন্দ নয়, শুধু দেবরের মেয়ে বলে সহ্য করে যাচ্ছে। আবার এরা একবারে চলে এসেছে। আমেরিকা থাকতো, সবকিছু বিক্রি করে চলে এসেছে মেহরাবের বাবার সাথে পার্টনার হয়ে বিজনেস করবে। ছোট দেবরের নাম হাসান চৌধুরী, আর তার বউ সাহেলা চৌধুরী, আর মেয়ে রাত্রি চৌধুরী, আর একটি ছেলে মেহরাবেরও বড়, নাম হিমেল চৌধুরী। এই হচ্ছে সদস্য। মেহরাবের বাবা 2 ভাই, কোনো বোন নেই। আজ থেকে সবাই একসাথেই থাকবে। তাহমিনা রান্না বান্নার কাজে খুব হাত চালিয়ে নিচ্ছে, সাথে কাজের মেয়েও আছে। ছোট যা তো এসবের ধারে কাছেও আসবে না, তাহলে নাকি শরীরের চামড়া কালশিটে পড়ে যাবে, তার স্কিন নষ্ট হয়ে যাবে। তাহমিনা কিছু বলেনি, কারণ বড় সে এই বাড়ির। শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। মা, মা কোথায় তুমি? আরে মেহরাব বাবা যে কেমন আছে আমার ইয়াং বয়? ও কত কিউট হয়ে গেছে আগের থেকে। বাবাটা দেখি বেশি হ্যান্ডসাম হয়ে গেছে, বডি ফিগার ওয়াও, সো সুইট। মেহরাবের বিরক্ত লাগছে, এই চাচি না আর কিছু। মেয়ে যেমন মাও তেমন, গায়ে পড়া টাইপের, যত সব ফাউল লোক। ওপরে ওপরে ঠোঁটে হাসি রেখে মেহরাব এবার বলল, ছোট আম্মু আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ রে বাবা, আমি ভালো আছি, আর এখন তো আরো ভালো। তোমাকে দেখতে পাবো, তোমার জন্য মনটা খুব কেঁদেছে সুইট বয়। তোমাদের খুব মিস করেছি, এখন আর করতে হবে না। মেহরাব জানে এগুলো সব আদিক্ষেতা, কারণ তার চাচা চাচি এরা সবাই লুভি টাইপের, সম্পত্তি হাসিল করতে চায় আর রাত্রিকে তার ঘাড়ে চাপিয়ে সবকিছুর অধিকার ফলাতে চায়। এত বোকা তো তার পরিবার নয়। আর বেহায়া চিপকে মেয়েটাকে তো জীবনও এসব শুনলে মেহরাবের আরো রাগ হয়। মেয়েদের ন্যাকামো একদম পছন্দ না। মেহরাবের আর কিছু না বলেই হন হন করে তাহমিনার কাছে চলে আসলো। খাবার কখন দিবে? আমার খুব খিদে পেয়েছে। আমার খাবার আমার রুমে পাঠিয়ে দাও, রেস্ট করব, মাথা ধরে আছে। সাথে 1 কাপ কফি করা হলে বানিয়ে পাঠিয়ে দাও। বলে মেহরাব আর সময় করলো না, সে চলে গেল। তাহমিনা কিছু বলতেও পারলো না। তাহমিনা তাড়াহুড়া করে মেহরাবের খাবার আর কফি নিয়ে উপরে যাচ্ছিল, তখন সামনে রাত্রি দাঁড়িয়ে পড়ে। আরে বড় আম্মু কোথায় যাচ্ছ? তোমার হাতে খাবার, আবার এদিকে যাচ্ছ, নিশ্চয়ই আমার বেবিটার কাছে যাচ্ছ। দাও আমার কাছে দাও, আমি নিয়ে দিয়ে আসি। তাহমিনা জানে তার ছেলে হয়তো মোট ভালো নেই, যেভাবে বলে গেল। আর এখন যদি খাবার রাত্রিকে দিয়ে পাঠায় তো সিন ক্রিয়েট করে ফেলবে, ঝামেলা হবে। তার থেকে ভালো নিজেই দিয়ে আসবে। তাহমিনা হাসি মুখে বলল, রাত্রি মামুনি থাক, তোর কষ্ট করতে হবে না, তুই গিয়ে খাবার টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আর হ্যাঁ, ছোটুকে সাথে হিমেলকেও ডেকে আনিস। সেই যে এসে রুমে ঢুকেছে, দেখাও করলো না ছেলেটা। এই বলে তাহমিনা সুযোগ না দিয়ে চলে গেল ছেলের রুমে। এইদিকে রাত্রি মুখ বেজার করেই চলে গেল তাদের ডাকতে। দেখেছিলাম প্রথমবার তোমাকে দিয়েছি নজর আমার। আমি নাচি, তুমি নাচবে, সবাই নাচবে, ইয়ো ইয়ো ইয়ো। দেখেছিলাম প্রথমবার তোমার সাথে আমি করব রোম্যান্স। এবার আমি নাচি, তুমি নাচবে, সবাই নাচবে, ইয়ো ইয়ো ইয়ো। আমি জ্বালিয়ে ছাড়খাড় করব তোমায়, তুমি সব সময় সহ্য করে যাবে আমায়। আমি নাচি, তুমি নাচবে, সবাই নাচবে, ইয়ো ইয়ো ইয়ো। মেরু গলা ফাটিয়ে গান গাচ্ছে আর খাটের ওপর লাফাচ্ছে, মাথার চুল এলোমেলো সামনে এনে ঝুলিয়ে রাখা।
মাথা ঝাঁকাচ্ছে তো খিটখিটে করে হাসছে, সাথে মোমো একুল ওকুল লাফিয়ে খেলে যাচ্ছে বিছানার চাদরের দিকে, বালিশের ছড়াছড়ি। তাহরিনা মেয়ের এমন বাঁশ গলা শুনে দৌড়ে এসে এই অবস্থা দেখে থমকে যায়। তার মেয়ে কি পাগল হয়ে গেল নাকি? রাত 9টার কাছাকাছি এসব কি করছে? সামনে চুল এনে মাথায় আলিবাবার মতো নাড়িয়ে যাচ্ছে, ভূতে টুটে ধরলো নাকি? তাহরিনা ভয় পেয়ে গেল। মেয়ে এসেছে ও সন্ধ্যায়, কোথা থেকে না কোথা থেকে এসেছে। তাহরিনা বুকে থুতু দিয়ে এবার সামনে এগোতে লাগলো। মামুনি, তোমার কি হয়েছে? পুরোটা বলার আগে মেরু জোরে ইয়া বলে খাট থেকে লাফ দিয়ে দুহাত বাঘের মতো করে নিল। তাহরিনা ভয়ে চিৎকার দিয়ে ওখানে ফিট খেল। মেরু এবার 2 হাত দিয়ে সামনে চুল সরিয়ে চোখ দুটি বের করে ফিটফিট করে চাইলো। চেয়ে দেখছে তার মা ফিট খেয়ে পড়ে আছে। মেরু এবার দ্রুত করে পানির গ্লাস এনে তাহরিনার চোখে মুখে ছিটকে দিল। ও মাম্মা, তোমার কি হলো গো? আমি তো দুষ্টুমি করছিলাম। হ্যাঁ, ও মাম্মা, তুমি চোখ খুলে দেখো একবার তোমার মেয়েকে। মেরু টান দিয়ে গ্রাম অঞ্চলের মহিলাদের মতো প্রলাপ করছে। এইদিকে তাহরিনা পানি পেয়ে চোখ মেলে দেখে মেরু চোখ বুঝে গ্রামের মহিলাদের মতো আজিবাজি বক বক করে যাচ্ছে আর কান্নার অভিনয় করছে, অথচ চোখে পানি ছিটে ফোটাও নেই। তাহরিনা কপাল কুঁচকে উঠে বসলো। মেরু আগের মতোই প্রলাপ করছে। তাহরিনা থমকে উঠল। ওই বজ্জাত মেয়া, চুপ যা। কে মরছে তোর? এমতে প্রলাপ করতেছস? চোখে তো দেখতেছি মরুর মতো উস্কু শুষ্ক, জলে ছিটে ফোটাও নাই। এ কেমন ভেটকানো? মেরু তাহরিনার কথা শুনে এক চোখ খুলে দেখে আবার আরেক চোখ খুলে নিল। মাম্মা, তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? হঠাৎ এমন করেছিলি কেন? দেখি দেখি, গায়ে জ্বর আসলো নাকি? তাহরিনা এই বলে মেরুর কপালে গলায় হাত দিয়ে দেখতে লাগলো। ও মাম্মা, আমার কিছু হয়নি তো। আমি তো মোমোর সাথে খেলছিলাম, তুমিও না। এটাকে খেলা বলে? আমি তো ভেবেছিলাম মামুনিকে ভূতে ধরেছে। আর একটু হলে তো আজ তোমার বাবা আসুক, দেখো তোমাকে বকা কয়টা খাওয়াই। বাবা মোটেও আমায় বকবে না। বাবার আলালি ঘরে দুলেরই মেয়ে তো, তাই বাবা কেন বকবে? মাম্মাই তো একদম ভালো না, তাই মাম্মাকেই বকে। তো রাতের খাবার খাবে না? তুমিও না। আমার ইচ্ছে করছে না এখন। তুমি খাবারটা টেবিলে রেখে যাও, পরে খেয়ে নিব। এই বলে মেরু মোমোকে কোলে নিয়ে বারান্দায় চলে গেল। মেরু এখন বসে বসে মোমোকে খাবার খাওয়াচ্ছে। তাহরিনা চলে গিয়েছে, আবার খাবার নিয়ে এসে দেখে আবার চলে যায়। এভাবে ঘড়ির কাঁটায় টিকটিক করতে করতে রাত 12টা বাজে। মেরু ঘড়ির দিকে চেয়ে ভাবতে লাগলো, আজও হয়তো তার সাথে কিছু হতে পারে। সে আজ ঘুমাবে না, দেখিয়ে ছাড়বে তার কাছে কি আসে। যেই ভাবা সেই কাজ। খাটে বসে বসে মোমোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এইদিকে মোমোকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছে। তার কোনো আন্দাজ নেই। এখন রাত প্রায় 2টো। আবারও সেই আগন্তুক ছেলেটি এসে হাজির। রাতে মিষ্টি ভরা, সাথে মস্ত বড় চাঁদের আলোয় বারান্দাটা কেমন মোহনীয় হয়ে উঠেছে। ছেলেটি একবার আশেপাশে চেয়ে দেখতে লাগলো। বারান্দায় বিভিন্ন ফুলের টব রাখা, তাতে নানান রকমের ফুল ফুটে আছে। ছেলেটি কাছে গিয়ে ফুলগুলো ছুঁয়ে দিল। তারপর কাঠগোলাপ গাছের দিকে চেয়ে ঠোঁটের কোণে স্মিত হাসি রেখে একটি ফুল ছিঁড়ে নিয়ে আস্তে ধীরে মেরুর দিকে আসতে লাগলো। মেরুকে আজও মায়াবী লাগছে। যত দেখে ততই যেন প্রেমে পড়ে, অথচ মেয়েটি জানেই না তাকে। আগন্তুক ছেলেটি এসে মেরুর পাশে বসে পড়ল। সে জানে মেরুর ঘুম গভীর সহজে ওঠে না। অপলক চেয়ে আছে। ললাটের চুলগুলো এলোমেলো ভাবেই সারা মুখে ছুঁয়ে আছে। মোমো এখনো কোলের ওপর ঘাপটি দিয়ে ঘুমিয়ে আছে। মেরু বসে বালিশের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। আগন্তুক ছেলেটি বুঝতে পেরে মুচকি হেসে দিল। তারপর বলতে লাগলো, তুমি প্রেয়সী জানো না, আর জানতে পারবে না আমি কে। আমি যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন মনে হয়েছিল সাদা মেঘের রাজ্যের কোনো এক হোয়াইট রাজকুমারী এসে আমার চোখকে মুগ্ধ করে দিয়ে গেল। এক পলক দেখেই আটকে গিয়েছিলাম তোমাতে, হারিয়ে ফেলেছিলাম আমার অস্তিত্বকে। তুমি সেদিন আমার মনটাই কারণই আমার ঘুমকেও কেড়ে নিয়েছিলে। সারাটা রাত পাগলের মতো ছটফট করেছিলাম। এক পাগল প্রেমিকের আকুলতায় সেই দিন চাঁদটিও হেসেছিল
মুগ্ধ হয়ে জানান দিচ্ছিল এক দেখাতে, আমি তোমায় ভালোবেসে ফেলেছি, তাই তো তোমায় খুঁজে বের করে প্রতিদিন তোমার অজান্তে ভালোবেসে যাচ্ছি। তুমি যদি জানতে আমি কে, হয়তো তুমি নিজেই নিজের মধ্যে থাকতে না, জগৎ হারিয়ে ফেলতে। আমি চাই তুমি আমায় কল্পনাতেই ভালোবাসো, কল্পনাতেই আমাকে খুঁজো। আমি নিচে কখনো ধরা দিব না। তুমি যেই দিন খুঁজে বের করবে আমিটাকে, সেই দিন আমি আসবো তোমার বাস্তব জীবনে, নয়তো এভাবেই কল্পনায় থেকে যাব। এই বলে ছেলেটি মেরুর কপালে অদর ছুঁয়ে দিল। মেরু গভীর ঘুম। ছেলেটি মেরুকে ঠিক করে শুয়ে দিয়ে হাত দিয়ে চুলগুলি ঠিক করে কানের পিঠে কাঠগোলাপ গুজে দিয়ে চেয়ে রইল অপলক দৃষ্টিতে। এভাবে প্রায় ঘণ্টাখানিক থেকে ফিরে চলে গেল। আজ আর ইচ্ছে করেনি মেরুকে জাগিয়ে তুলতে। আজ না হয় বিরক্ত করলো না, একটু শান্তিতে ঘুমাতে দিল। প্রেয়সীকে শান্তির ঘুম সবসময় ভেঙে দিলে কি করে হয়? একদিন না হয় ভালোবেসে ছেড়ে দিল।